সালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আমাকে শোনা যাচ্ছে। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে কালকে সিটিতে যা আসবে তাই। তো আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন, তার সাথে কন্ডাকশন আর রেডিয়েশন, এই তিনটা আমরা যতটুকু থিওরিতে যা পড়ানো হয়েছে এইটা মেইনলি আলোচনা করার চেষ্টা করব। আর কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কী ধরনের কোয়েশ্চেন সাধারণত আসে আমরা ওইটা একটু আলোচনা করার চেষ্টা করি। তো ফার্স্টে যদি আমরা শুরু করি, আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতেছি। তো ইন্ট্রোডাকশন হিট ট্রান্সফারে একেবারে ফার্স্টে আমি একেবারে স্লাইড অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে? যেহেতু আপনাদের সবার কাছে স্লাইড মোটামুটি থাকার কথা, আমি স্লাইড অনুযায়ী যাচ্ছি। প্রথমে বলতেছে কি যে হচ্ছে হিট এক ধরনের ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। হিটকে কি বলতেছে? হিটকে বলছে ইজ আ ফর্ম অফ এনার্জি, যেটা এক সিস্টেম থেকে আরেকটা সিস্টেমের টেম্পারেচার ডিফারেন্সের কারণে, মানে টেম্পারেচার ডিফারেন্স বা ডেল্টি এর কারণে বা তাপমাত্রা পার্থক্যের কারণে, তাপ এমন ধরনের একটা শক্তি যেটা তাপমাত্রা পার্থক্যের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এই তাপমাত্রার যে মানে যাচ্ছে, তাই না? তো এই তাপমাত্রা তো হচ্ছে যাওয়ার অবশ্যই মনে করেন আমার পরিমাণ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো এটা অবশ্যই একটা হারে যাবে। তো এইটার হারকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? যদি মনে করেন এনার্জি যদি কি আমার হচ্ছে এটা যদি আমার এনার্জি হয়, তাহলে আমার এইটা যে পরিমাণ হিট মানে কিউ পরিমাণ হিট যদি আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমি একটু মুছে লিখি। তো কিউ পরিমাণ হিট যদি আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে কিউ নট হচ্ছে এর রেট বা যেই হারে ওই শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে? তো এটা সাধারণত হচ্ছে আপনার একটা টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের উপর ডিপেন্ড করে। এই জিনিসটা ডিপেন্ড করে একটা টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের উপরে। টেম্পারেচার গ্র্যাডিয়েন্টটা কি? টেম্পারেচার গ্র্যাডিয়েন্টটাকে বলা হচ্ছে ডেল টি বাই এল, ঠিক আছে? আপনি মনে করেন এটা যদি আমার একটা হিট ট্রান্সফারের হয়, এটা যদি আমার তাপমাত্রা আমি এখানে হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর তাপমাত্রা হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে আপনার ডেলটি বসাইলাম আর এক্স অ্যাক্সিস বসাইলাম আমি এল। তাহলে এইটার যে মানে গ্রাফটা আসবে, এই গ্রাফটার স্লোপটাকে আমরা মনে করেন যদি এরকম গ্রাফটা হয় যে যত তাপমাত্রার পার্থক্য যত বাড়বে তত আমার এই জিনিসটাকে আমরা বলতেছি যে হচ্ছে আমার ডেল টি বাই এল বা টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে? তো আপনারা অবশ্যই গ্র্যাডিয়েন্ট সম্পর্কে হয়তো বা এর আগেও পড়ছেন। গ্র্যাডিয়েন্ট হচ্ছে আমরা যখন একটা ভেক্টর অপারেটর, যেটা ওইটাকে আমরা যখন হচ্ছে জেনারেলভাবে বা সাধারণ গুণফল করি যে কোনো একটা কিছুর সাথে, ওইটাকে আমরা যে হচ্ছে গ্র্যাডিয়েন্ট বলে থাকি। তো এখানে গ্র্যাডিয়েন্ট মেইনলি হার বোঝাচ্ছে আর কি। তো এই তাপমাত্রার গ্র্যাডিয়েন্ট যত বেশি হবে তত আপনার হিট ট্রান্সফারের রেট বা হার তত বেশি হবে। তাহলে এটাই প্রপোর্শনাল টু টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে? আমি টেম্পারেচার গ্র্যাড লিখলাম, এটা আমরা বলতে পারতেছি। আচ্ছা, তারপরে কি বলতেছে? টেম্পারেচার এই যে ট্রান্সফার অফ এনার্জি মানে তাপের মানে মানে শক্তি তাপ হিসাবে উচ্চ তাপমাত্রা থেকে তাপমাত্রায় যায়, তাহলে হচ্ছে আমার তাপ হিসাবে মানে শক্তি যখন উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে তখনও তাপ হিসাবে যায়। এইটা হচ্ছে মেইন আর হিট ট্রান্সফার কখন থেমে যায়? যখন দুইটা টেম্পারেচার সমান হয়ে যায়। এরপরে আমাকে যেটা বলতেছে যে হচ্ছে এই আমরা তো হচ্ছে তাপ গতিবিদ্যা পড়ছি এর আগে, তাই না? তো আমাদের হচ্ছে দুইটা টপিক আছে, একটা হচ্ছে থার্মোডাইনামিক্স আর একটা হচ্ছে হিট ট্রান্সফার, এইচটি। তাহলে এই দুইটার মধ্যে মেইনলি পার্থক্যটা কি? তো বলা হচ্ছে যে থার্মোডাইনামিক্স কাজ করে ইকুইলিব্রিয়াম নিয়ে, অর্থাৎ সাম্যাবস্থা থাকা লাগবে, হ্যাঁ? আর ওর জায়গায় আমার থার্মোডাইনামিক্স কাজ করে আপনার টেম্পারেচার সব জায়গায় মানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন নিয়ে, মানে টেম্পারেচার কিভাবে একটা বডির মধ্যে আলাদা আলাদা পয়েন্টে কিভাবে টেম্পারেচার আসে, ঠিক আছে? মনে করেন হচ্ছে সমতা, এর সব জায়গায় ইকুইলিব্রিয়ামে আছে বা সমানভাবে আছে। হিট ট্রান্সফার কিন্তু সমানভাবে নাই। আমরা ওইটাই আলোচনা করছি যে সমানভাবে কোথায় কতটুকু আছে, কি আছে, আমরা এটা নিয়ে আলোচনা করি। এইখানে আমরা একটা সিস্টেমের বা একটা ব্যবস্থার শেষ যে অবস্থা সেটা দেখার চেষ্টা করি। আর হিট ট্রান্সফারে আমরা দেখার চেষ্টা করি যে ও এনে হচ্ছে কোন আসে, ঠিক আছে?
মনে করেন আমরা এইখানে খালি একেবারে ফাইনাল স্টেটটা দেখছি, বাট এখানে আমি প্রত্যেকটা অন্তর্বর্তী প্রত্যেকটা স্টেট আমি দেখতেছি, ঠিক আছে? এভরি স্টেট, এভরি স্টেজ, প্রত্যেকটা ওর অন্তর্বর্তী প্রত্যেকটা অবস্থায় নিয়ে আমরা কাজ করতেছি। এখানে আমরা কি পরিমাণ কাজ বা ডিডাব্লিউ করা হয় এইটা নিয়ে আলোচনা করি। আর এইখানে কি পরিমাণ ডিকিউ, এইটার যে রেট, ডিকিউ বাই টি বলতে পারেন আপনি, মানে ডিকিউ বাই টি হচ্ছে ট্রানজিয়েন্টের ক্ষেত্রে হয়, বা এটা রেট মেইনলি, ডিকিউ বাই টি বলাটা ঠিক হবে না, এটা রেট বলি, হ্যাঁ, ডিকিউ ট্রান্সফারের রেট, ঠিক আছে? তো এটা কি হারে ট্রান্সফার হচ্ছে, আর এখানে অ্যামাউন্ট, কাজের অ্যামাউন্ট নিয়ে কাজ করা হচ্ছে, আর এখানে তাপ কি পরিমাণ কি হারে ট্রান্সফার হচ্ছে এটা নিয়ে কাজ করা হচ্ছে, ঠিক আছে? আমরা এইখানে হচ্ছে কি পরিমাণ তাপ ট্রান্সফার হয় এইটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আর দেখেন এইখানে কি হারে তাপ ট্রান্সফার হয়, একটা হার একটা পরিমাণ, ঠিক আছে? আর এইখানে আমরা আলোচনা করি মোড নিয়ে, বা কি ব্যবস্থায় তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, ঠিক আছে? আর ফাইনালি এইটা একটা স্কেলার কোয়ান্টিটি, আর হিট ট্রান্সফার একটা ভেক্টর কোয়ান্টিটি, বা একটা ভেক্টর রাশি আর একটা আপনার স্কেলার রাশি। তো এই সাধারণত হচ্ছে হিট ট্রান্সফার আর থার্মোডাইনামিক্সের মধ্যে ডিফারেন্স, এটা দেখা গেল 2 মার্কে বা 3 মার্কে কোশ্চেন দিতে পারে, তখন আপনি 5টা পয়েন্ট লিখে দিলেন, এগুলো খুবই বেসিক। এরপরে যে আলোচনাটা আসে সেটা হচ্ছে থার্মাল এনার্জি কী জিনিস, থার্মাল এনার্জি কী জিনিস, এরপরে ইন্টারনাল এনার্জি কী জিনিস এটা আসতে পারে, এইটা আসতে পারে, আর ফাইনালি হচ্ছে হিট কি। আর হিট আর থার্মাল এনার্জি এই মানে হিট আর থার্মাল এনার্জি এটার মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমার সাধারণত আসতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে বলতেছি যে হচ্ছে থার্মাল এনার্জি বলা হচ্ছে একটা বডির মধ্যে, মানে একটা বডির টেম্পারেচার বা তাপমাত্রার জন্য যে দায়ী, যে শক্তি ওর তাপমাত্রার জন্য যায় ওটাকে আমরা বলছি তাপশক্তি বা থার্মাল এনার্জি। আর যেইটা হচ্ছে আমার একটা উচ্চ তাপমাত্রা থেকে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যখন হচ্ছে আপনার শক্তি যাবে, ঠিক আছে? তো ও তাপ হিসাবে যাবে, ঠিক আছে? তাহলে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যম, মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে শক্তি যাচ্ছে, তখনও তাপ হিসাবে যাচ্ছে। আর তাপমাত্রার জন্যে, সব একটা বস্তুর তাপমাত্রার জন্য যে দায়ী সে হচ্ছে থার্মাল এনার্জি। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স আমি আশা করি ক্লিয়ার, যে হিট হচ্ছে যখন আমার ট্রান্সফার হচ্ছে তখন হিট আসে, আর এমনি বডির মধ্যে থাকা অবস্থা এটাকে আমরা থার্মাল এনার্জি বলতেছি। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এনার্জি ট্রান্সফার। তো এনার্জি বা শক্তি দুইভাবে ট্রান্সফার হয়, ঠিক আছে? আপনার যে কোনো শক্তি এইটা ট্রান্সফার হয় দুইভাবে, একটা হচ্ছে ও হয় হিট ট্রান্সফারের মাধ্যমে, আর এইচটি, আরেকটা হয় ওয়ার্কের মাধ্যমে। তো আমরা মেইনলি এখানে হিট ট্রান্সফার নিয়ে কাজ করতেছি। তো হিট ট্রান্সফারকে বলা যায় যে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি বা হিট, এনার্জিটা হিট বলা বেস্ট হবে, হিট ট্রান্সফার্ড পার ইউনিট টাইম, ঠিক আছে? তো কি পরিমাণ হিট আমার পার ইউনিট টাইমে ট্রান্সফার হচ্ছে, আর কি পরিমাণ আমার হচ্ছে হিট এক পার সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে, এটাকে আমরা বলছি হিট ট্রান্সফার। আর কি পরিমাণ কাজ দিয়ে কীভাবে ট্রান্সফার করি, কাজ দিয়ে আমরা এনার্জি ট্রান্সফার করি। মনে করেন হচ্ছে আমরা ইয়ে করলাম, ধরেন হচ্ছে আপনি মানে আপনার হাত ঘষলেন, ঠিক আছে? তো আপনার হাত ঘষলে কি ফ্রিকশন তৈরি হচ্ছে না? তো এই ফ্রিকশনটা কি করতেছেন আপনি, বা হচ্ছে ঘর্ষণ তৈরি হচ্ছে, এই ঘর্ষণ থেকে মনে করেন আপনার তাপমাত্রা তৈরি হচ্ছে। বা আপনি হচ্ছে মনে করেন এই যে আমরা ইয়েতে চুলায় আগুন জ্বালি না, তো চুলায় আগুন জ্বালার সময় আমরা তো নব ঘুরাই, নব ঘুরানোর পরে ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে ওই গ্যাসে আগুন ধরে। তাহলে দেখেন এখানে এরপরে কি হয়, আপনার আগুন তৈরি হয়, আগুন তৈরি হলে তাপ শক্তি তৈরি হয়। তো এইখানে কিন্তু আমরা কাজের মাধ্যমে, বা আপনি যখন একটা ইঞ্জিন কাজ করতেছে, এই ইঞ্জিন কি করতেছে দেখেন তো, ইঞ্জিন কিন্তু তাপ, মানে ইঞ্জিন হচ্ছে তাপ শক্তি থেকে কাজে রূপান্তরিত করতেছে। ওরকমভাবে কাজ দিয়ে, মানে কাজ থেকেও তাপে রূপান্তর করা যায়, বাট এটা একটু কঠিন।
কারণ হচ্ছে আপনার আমরা বলছিলাম যে আপনার এই যে মানে এনার্জি যে ট্রান্সফার এগুলোর ডাইমেনশন আছে। তো হচ্ছে একটা লোয়ার ডাইমেনশন এনার্জি আর একটা হচ্ছে হায়ার ডাইমেনশন এনার্জি। হায়ার হিট থেকে অনেক ইজিলি কিন্তু আপনি কাজ শক্তি বা মেকানিক্যাল ওয়ার্ক পাইতে পারবেন, বাট একই জায়গায় আপনি হচ্ছে ওয়ার্ক থেকে কিন্তু হচ্ছে আপনি ইয়ে করা মানে ইয়ে করা কঠিন হয়ে যায়। সো হচ্ছে আপনার ওয়ার্ক থেকে ওয়ার্ক হচ্ছে হায়ার গ্রেড এনার্জি বলা হয় ওয়ার্ককে, আর হিটকে বলা হচ্ছে লোয়ার গ্রেড এনার্জি, ঠিক আছে? তো আপনি হচ্ছে হিট ট্রান্সফারের মাধ্যমে আমরা এনার্জি ট্রান্সফার করতে পারি হিট আকারে আর হচ্ছে ওয়ার্ক আকারে। এইটা হচ্ছে আমার হিট ট্রান্সফারের মেইনলি দুইটা ইয়ে বলা হচ্ছে। আর এইটাকে বলা হচ্ছে হায়ার গ্রেড এনার্জি, হায়ার গ্রেড, আর এটাকে বলা হচ্ছে লোয়ার গ্রেড। তো হায়ার গ্রেড থেকে লোয়ার গ্রেডে যাওয়া ইজি, লোয়ার গ্রেড থেকে হায়ার গ্রেডে আসা একটু টাফ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বেসিক, এখানে খুবই বেসিক আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে ওরকম করে জাস্ট একবার দেখে গেলেই হয়ে যায়। এরপরে এই হিট ট্রান্সফারের অ্যাপ্লিকেশন কি আছে আমাদের ইয়েতে এটা বলে দেওয়া আছে। এরপরে দেখেন আমাদের হচ্ছে হিট ট্রান্সফারের আরেকটা জিনিস বলা আছে যে হিট ট্রান্সফার সাধারণত দুই ধরনের হয়। একটাকে বলা হচ্ছে স্টেডি, একটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট বা আনস্টেডি, আর আরেকটা হচ্ছে লাম্পড। তো স্টেডি কি? স্টেডিতে হচ্ছে আপনার টাইমের কোনো ফাংশন নাই, মানে হিট ট্রান্সফারটা আপনার কার ফাংশন হবে, মানে স্টেডিতে আপনার টাইমের কোনো ফাংশন নাই, ঠিক আছে? তো স্টেডিতে যেটা হয় সে হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বা কোঅর্ডিনেট সিস্টেমের আপনার একটা ফাংশন থাকে, ঠিক আছে? এখানে হিট ট্রান্সফার এক মানে ফাংশন হচ্ছে তিনটা যে কোঅর্ডিনেট বা তিনটা যে অক্ষ সেই তিন অক্ষের বা পজিশনের ফাংশন, ঠিক আছে? এখানে টাইমের কোনো কাজ নাই, এই স্টেডিতে টাইমের কোনো ইয়ে নাই। ট্রানজিয়েন্টেও পজিশনেরও ফাংশন আবার টাইমেরও ফাংশন, মনে করেন এক্স ওয়াই জেড, আবার টাইমও ওর একটা ভ্যারিয়েবল হিসাবে কাজ করতেছে। আর লাম্পড সিস্টেমে বলতেছে হিট ট্রান্সফার এখানে একমাত্র টাইমের ফাংশন, এখানে ওর ইয়ের কোনো ফাংশন নেই, পজিশনের কোনো ফাংশন নাই। এইটা সাধারণত হয়ে থাকে খুব ছোট মেটাল বলে, ছোট মেটাল বল, ঠিক আছে? মনে করেন ছোট একটা মেটাল বল যেখানে আপনি তাপ দিলে জাস্ট সময়ের সাথে সাথে আপনার সব জায়গায় তাপটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? এখানে ইকুয়ালভাবে সব দিকে একই পজিশনে। ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফারটা হইতে পারে আপনার মনে করেন সকালবেলা মর্নিং আর হচ্ছে দুপুরবেলা বা নুনে একটা ওয়ালের মধ্যে একটা ওয়ালের হিট ট্রান্সফার, ঠিক আছে? এটা কিন্তু ডিফারেন্ট হবে আপনার, কারণ সকালবেলা আপনার তাপমাত্রা কম থাকে, আপনার দুপুরবেলা তাপমাত্রা মানে সূর্যের আলোটা বেশি ইয়ে করে পড়ে, সো ওখানে হিটের মানে ওয়ালের হিটটা কিন্তু বেড়ে যায়। আর স্টেডি হিট ট্রান্সফার হইতে পারে হচ্ছে আপনার এরকম একটা যেখানে হচ্ছে আপনার কনস্ট্যান্ট হিট ফ্লাস্ক আছে, ঠিক আছে? মানে ওইখানে মনে করেন আপনার সময়ের সাথে সাথে যেই পরিমাণ তাপ মানে যেই পরিমাণ তাপ আমার পার ইউনিট এরিয়া দিয়ে ইয়ে হচ্ছে সেইটা চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তো আমরা ওটাকে স্টেডি বলতেছি। সো এইখানে হচ্ছে হিট ট্রান্সফারে এই বেসিক কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে। এরপরে আমরা যেটা চলে যাই সেটা হচ্ছে মোডস অফ হিট ট্রান্সফার, ঠিক আছে? তো হিট তো আমরা বলছিলাম যে হচ্ছে হিট ট্রান্সফারে আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সে আমরা কি পরিমাণ হিট ট্রান্সফার হয় এটা নিয়ে কাজ করি, আর এইখানে আমরা মোড নিয়ে কাজ করি যে কি কীভাবে আমার তাপ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ যেতে পারে। তো মোডস অফ হিট ট্রান্সফারে আমরা জানি যে হচ্ছে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, এই তিনটা হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে কনভেকশন আর রেডিয়েশন নিয়ে আমরা হচ্ছে আরও বিস্তৃত আলোচনা করব, বাট আমরা কন্ডাকশন নিয়ে এখানে হালকা পাতলা আলোচনা করে আমরা ইয়ে করে দেবো। তো এই তিনটা হওয়ার জন্যই কিন্তু আপনার একটা টেম্পারেচার ডিফারেন্স দরকার, এটা হচ্ছে আমার প্রি কন্ডিশন। তাপমাত্রার পার্থক্য না থাকলে কোনো ধরনের হিট ট্রান্সফার হবে না, ঠিক আছে? আর বাস্তবে তিনটাই কিন্তু আমাদের একসাথে ঘটে, তিনটার কোনোটাকে আলাদাভাবে ঘটানো সম্ভব না। মানে বেশিরভাগ জায়গায় তিনটাই অনেক মানে আমরা যেটা পৃথিবীতে দেখি বেশিরভাগ ফেনোমেনায় তিনটাই একসাথে ঘটে। তো আমরা প্রথম যেটা যাই সেটা হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশন বলা হচ্ছে যে মোর এনার্জি পার্টিকেল বা বেশি যে শক্তিশালী যে বস্তুগুলো আছে, সরি এনার্জেটিক, এই বেশি শক্তিশালী পার্টিকেল থেকে
এইটা অ্যাটম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওইটার পাশের যে জিনিসটা আছে, মনে করেন এইখানে একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, তো আপনি এইখান থেকে হচ্ছে আপনার হিট পাইলো, ঠিক আছে? এখান থেকে আপনি হিট সোর্স দিলেন, হচ্ছে এনার্জিটা অ্যাবজর্ভ করলো, হ্যাঁ? তো অ্যাবজর্ভ করার পরে কী করবে? এখন হচ্ছে এখানে ভাইব্রেট করা শুরু করবে। তো ভাইব্রেশনের কারণে যে আছে না, এর কাছে এনার্জিটা যাবে, ঠিক আছে? এরপর ভাইব্রেট করা শুরু করবে, এরপর এর কাছে যাবে, ঠিক আছে? এই যে হায়ার এনার্জি দেখেন, এটা মোর এনার্জেটিক পার্টিকেল না, এখান থেকে কি অ্যাডজাসেন্ট বা পাশে, ঠিক আছে? অ্যাডজাসেন্ট বা পাশের যে এনার্জেটিক পার্টিকেলটা আছে, বা আপনি বলতে পারেন সাইডে যে এনার্জেটিক মানে পার্টিকেলটা আছে, ওই পার্টিকেল বা লেস এনার্জেটিক ওয়ান, এটা কি লেস এনার্জেটিক না? এই লেস এনার্জেটিক পার্টিকেলে আমার যখন হচ্ছে শক্তি ট্রান্সফার হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে দেখেন এখানে কি হচ্ছে, মেইনলি ইন্টারাকশন হচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, ঠিক আছে? তো এই সংঘর্ষ না, এই ইন্টারাকশনের বাংলা বলা হতে পারে যে হচ্ছে ইন্টারাকশন বলে মানে মানে আমরা যদি বলি যে ইন্টারাকশন হওয়া মানে কি, কথাবার্তা বলা, মানে এদের সাথে একজন আরেকজনের সংস্পর্শে আসতেছে, ঠিক আছে? তো এইটার কারণে যখন হিট ট্রান্সফার হয়, আমরা ওইটাকে বলে থাকি হচ্ছে কন্ডাকশন। এখন এই কন্ডাকশন হচ্ছে আপনার সলিডেও হইতে পারে, আর লিকুইড আর গ্যাস মানে ফ্লুইডেও হতে পারে, ঠিক আছে? আমরা এই দুইটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু ডিলিট করে দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার হিট কন্ডাকশন মানে গ্যাস আর ফ্লুইডে কীভাবে কন্ডাকশন হয়? গ্যাস আর লিকুইডে বা ফ্লুইডে এইটা হয় দুইটা কারণে, ঠিক আছে? একটা হচ্ছে কলিশন, মানে একটা অণুর সাথে আরেকটা অণুর সংঘর্ষ, আর একটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে যখন আপনার নিম্ন মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে, আমরা জানি যে হচ্ছে গ্যাস মলিকিউল বা লিকুইড মলিকিউলগুলো ট্রান্সফার করে, ঠিক আছে? আমার যখন এটা হচ্ছে আপনার মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়, তো এই কারণে হচ্ছে আমার যখন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যখন গ্যাস মলিকিউল যায়, তখন ওরা হচ্ছে বিভিন্ন ধরনের কলিশন হয় ওদের মধ্যে। ওদের এই কলিশনের কারণে ওদের একটা র্যান্ডম মোশন তৈরি হয়, মানে ওরা কোন দিকে মানে ইচ্ছা মতো এক এক দিকে এক একটা ছোটে। তো এই ছোটার কারণে বিভিন্ন ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে মেইনলি এখানে হচ্ছে আপনার গ্যাস আর লিকুইডে কন্ডাকশনটা ঘটে থাকে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে সলিড বা মানে সলিড বডির ক্ষেত্রে কি হচ্ছে? সলিড বডির ক্ষেত্রে এটা হয় ভাইব্রেশনের কারণে, এটা আমি অলরেডি বলছি আপনাদের। আরেকটা হয় হচ্ছে ফ্রি ইলেকট্রনের কারণে। আমরা জানি যে মেটাল বডিতে হচ্ছে, মনে করেন এটি যদি একটা মেটাল হয়, এখানে অনেক সি অফ ইলেকট্রন থাকে। তো যখন শক্তি ঢুকবে, শক্তি তো আর একা হচ্ছে এইটাই ঢুকবে না, এই ইলেকট্রনটাও তো এনার্জি পাবে। এনার্জি পায় কী করবে? ও ছোটাছুটি করা শুরু করবে না? তো এই ইলেকট্রন যখন হচ্ছে ছোটাছুটি করা শুরু করবে, ও তখন কিন্তু অ্যাডজাসেন্ট ইলেকট্রনটাকে করবে, মানে হচ্ছে আপনার এনার্জিটা ট্রান্সফার করবে। সো এর মাধ্যমে আমার কন্ডাকশন ঘটতেছে। এখন আমরা জানি রেট অফ কন্ডাকশন একটা যে কোনো প্লেন ওয়ালের ক্ষেত্রে বা প্লেন লেয়ারের ক্ষেত্রে আমরা, আচ্ছা আমি এটাকে একটু মুছে দিই, হ্যাঁ, মুছার দরকার নেই, আমাদের পরের পেজে গেলেও হবে। তো বলা হচ্ছে যে দ্য রেট অফ কন্ডাকশন বা কন্ডাকশনের যে হার বা মানে হিট ট্রান্সফারের হার, ঠিক আছে? এটাকে কন্ডাকশন দিলাম আমি। এই জিনিসটা আপনার কার ব্যস্তানুপাতিক? এটা হচ্ছে ওর এরিয়ার ব্যস্তানুপাতিক, ওর তাপমাত্রার, সমানুপাতিক, ওর তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, ওর যে আচ্ছা এরিয়ার ক্ষেত্রে বা সারফেস এরিয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, ম্যাথ করার ক্ষেত্রে আপনি যদি এইখান থেকে আমার হিট ট্রান্সফার হয়, একটা সেকেন্ড দাঁড়ান, মনে করেন এই আমার একটা বডি, ঠিক আছে? এই বডিতে আমার হচ্ছে এই যে আমার এই দিকে হিট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? হিট ট্রান্সফার, তাহলে এই বডিটার নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে হিট ট্রান্সফারের ডাইরেকশন এইটা। তাহলে এইটা কি এই তলটার উপর লম্ব না? দেখেন তো, এই যে এই তলটার উপর একটা লম্ব না একটা, এই তলটার উপর। তো হিট ট্রান্সফারের যে দিক বা ডাইরেকশন, এইটা এরিয়ার উপর লম্ব থাকে, ঠিক আছে? এরিয়ার উপর মানে দিস ইজ পারপেন্ডিকুলার টু এরিয়া। হিট ট্রান্সফারের ডাইরেকশন পারপেন্ডিকুলার টু সারফেস এরিয়া। তাহলে আপনি সবসময় যেইটার উপরে ও পারপেন্ডিকুলার আপনি ওইটাকে নেবেন। আচ্ছা, তাহলে এই আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমাকে বলতেছে যে এটা রিমুভ মানে কেমনে, হ্যাঁ, আচ্ছা। তো আমার ডিরেকশন হয়ে গেল, আমার হচ্ছে এরিয়া হয়ে গেল, আর এইটার যে ক্রস সেকশন থাকে, অর্থাৎ প্রস্থচ্ছেদ বলি যেটাকে আমরা, মনে করেন এটা যদি একটা দেয়াল হয়,
তাহলে এই দেয়ালে যে প্রস্থচ্ছেদ এটার ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের সমানুপাতিক, তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, আর আপনার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে আপনার হিট মানে হিট কন্ডাকশনের মোটামুটি ইয়ে। এরপরে কন্ডাকশনে বলতেছে যে হচ্ছে আপনার একটা ল আছে, যেই ল এর মাধ্যমে আমরা মেইনলি এই জিনিসটাকে বুঝাই। সেই লটাকে আমরা বলি ফয়ার্স ল অফ হিট কন্ডাকশন। এনার নাম ফুয়ার না ফয়ার বা সামথিং, কোনো এক দেশের বিজ্ঞানী, খুব সুন্দর একটা নাম। তো ফয়ার্স ল অফ হিট কন্ডাকশনে বলতেছে যখন আপনার এক্স টেন্ডস টু জিরো, মানে এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করার কথা, মানে কথা বলতেছে ডিফারেন্সিয়েশনের কথা, যখন হচ্ছে একেবারে শূন্যের কাছাকাছি লিমিট এক্স টেন্ডস টু জিরো, তখন কন্ডাকশনের ক্ষেত্রে মাইনাস কে, এটা হচ্ছে আপনার একটা ওই যে আমরা দেখেন এরিয়ার সমানুপাতিক, তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, এটাকে আমরা লিখবো ডিটি। আর ক্ষেত্রফলের সমানুপাতিক, তাই না? তো প্রস্থচ্ছেদের সমানুপাতিক। তো প্রস্থচ্ছেদ কি বা ক্রস সেকশনাল এরিয়া, মানে যে ক্রস ইয়েটা, ওর যে উইথটা, এটা কি একটা এক্স বা একটা ডিস্টেন্সের একটা ইয়ে, এই জন্য এটাকে আমি ডিএক্স দিয়ে প্রকাশ করতেছি। তাহলে দেখেন এইটা কিন্তু ওর একটা কনস্ট্যান্ট চলে আসলো বা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলতেছি আপনার কোএফিসিয়েন্ট অফ কন্ডাকশন হিট ট্রান্সফার, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে সহগ বলা হচ্ছে আপনার কন্ডাকশন হিট ট্রান্সফার, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে তাপমাত্রা মানে হিট ট্রান্সফারটা হয় কোথা থেকে? আপনার হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হয়, তাই না? তো হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার হয়। তাহলে দেখেন ফাইনাল টেম্পারেচার কোনটা? এটা না ফাইনাল, আর ইনিশিয়াল কোনটা? এটা ইনিশিয়াল। তাহলে আমরা কি জানি সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করা হয়। তাহলে দেখেন এলটি মানে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার মাইনাস করা হবে। তাহলে এই ভ্যালুটা কি নেগেটিভ চলে আসবে না? এই নেগেটিভটাকে উঠানোর জন্য আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিছি। আপনি ম্যাথ করার সময় এখানে জাস্ট এদের ডিফারেন্সটা, পার্থক্যটা বসাই দিলেই আপনার ম্যাথটা তখন ইজি হয়ে যাবে, তখন নেগেটিভটা হবে না। তাহলে আমরা কি দেখতে পেলাম? এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা একটা কি ধনাত্মক জিনিস, ঠিক আছে? এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা ধনাত্মক রাশি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কন্ডাকশন দেখছি। কন্ডাকশনের এইখানে হচ্ছে আমাদের কন্ডাকশন হেড ট্রান্সফার আছে, এটার এরিয়া আছে। এরপরে আমরা যেটা আলোচনা করব কনভেকশন নিয়ে, এবার আমরা একটু হালকা পাতলা আলোচনা করব, রেডিয়েশন নিয়ে আলোচনা করে এইবার আমরা মানে হালকা পাতলা আলোচনা দিয়ে আমরা এবার ওটার বিস্তৃত আলোচনায় চলে যাব। তো কনভেকশনকে বলা হচ্ছে যে কনভেকশনের ক্ষেত্রে আপনার মনে করেন এই একটা প্লেট, ঠিক আছে? এই প্লেট দিয়ে আপনি এখানে হিট দিচ্ছেন, হ্যাঁ? মনে করেন এখানে বাতাস আছে, বাতাসগুলো এরকম করে আসছে। তো দেখেন নর্মালি কি হচ্ছে, এখান থেকে হিট গেল, এখান থেকে হিট এইখানে গেল কন্ডাকশনের মাধ্যমে, হ্যাঁ? এরপরে হিটটা এখানে পৌঁছায়, এবার এর মধ্যে গেল, এ উত্তপ্ত হলো, ঠিক আছে? এ ভাইব্রেট করা শুরু করলো, তারপরে এ ভাইব্রেট করা শুরু করবে, তারপরে এইভাবে ভাইব্রেট করা শুরু করবে। তাহলে এই যে ভাইব্রেশনের মাধ্যমে যে হিট ট্রান্সফার হয়, এটাকে আমরা কি বলছি? কন্ডাকশন হিট ট্রান্সফার। এটা সাধারণত হওয়ার কথা ছিল, বাট একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি হয়? ঝামেলাটা হয় আমাদের যে ফ্লুইড বা গ্যাসগুলো আছে এদের ডেনসিটি আছে, তাই না? আর আরেকটা আছে এদের বয়েন্সি, BOUANCY, বয়েন্সি বানানো আমার খেয়াল নাই, বাট বয়েন্সি আছে। তো বয়েন্সি কি জিনিস? বয়েন্সি হচ্ছে AH ρG। আপনাদের যদি খেয়াল থাকে বয়েন্সির বাংলা মানেটা আমার খেয়াল নাই। তো বয়েন্সি মেইনলি হচ্ছে আপনার একটা জিনিসকে ভাসতে বা ডুবার কারণে, বা হচ্ছে আপনার যে ফ্লোট করার কারণে, মানে ফ্লোট করবে, ডুবে থাকবে না হচ্ছে ভাসমান থাকবে, এইটা হচ্ছে মেইনলি বয়েন্সি ডিটারমাইন করে। এইটা হচ্ছে বয়েন্সির কাজ। তো আর ডেন্সিটি তো ঘনত্ব আমরা জানি। তো আমি হচ্ছে এই ডেন্সিটি আর এই বয়েন্সি কীভাবে হচ্ছে আপনার আমার এই কন্ডাকশনের জিনিসটাকে ইফেক্ট করছে আমি ওটা একটু দেখাই। তো দেখেন যখন আপনার হচ্ছে দেখা গেলো এইখানে এই জিনিসগুলা ঘনত্ব আর এই উপরেরটা ঘনত্ব সেম, বাট যখন আপনি এখানে হিট দিবেন তো কি হবে? এই মলিকিউল আর এই মলিকিউলের মধ্যে যে ডিস্টেন্সটা, এটা বাড়বে না, এই ডিস্টেন্স কি বাড়া শুরু করবে। তো বাড়ার কারণে কি হবে? আগে মনে করেন ও এইখানে ছিল, এইখানে ছিল, এবার কি হবে? এইখানে চলে যাবে, এইখানে চলে যাবে। ঘনত্ব কি হবে? ঘনত্ব এদের কমে যাবে।
আর উপরে যেইগুলো আছে, ঠিক আছে, এই মনে করেন উপরের গুলা, এদের কি ঘনত্ব বেশি না? তো আমরা কি জানি যে বেশি ঘনত্ব থেকে সবসময় কম ঘনত্বর দিকে যাওয়ার চেষ্টা করে। তো এরা কি করবে, নিচের দিকে আসার চেষ্টা করবে, আর এরা তখন উপরে চলে যাবে। তো দেখেন এর কারণে কি হচ্ছে, এ নিচে যাচ্ছে, এ উপরে আসতেছে। আবার যখন এই সাদাগুলো নিচে চলে আসবে, এরা কি তাপ পাবে, তাপ পেয়ে এরা আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তখন আবার উপর থেকে ওরা নিচে চলে আসবে। তা এর কারণে একটা মোশন তৈরি হচ্ছে না? এই মোশনটাকে আমরা বলছি ফ্লুইড মোশন। তো এই মোশন হওয়ার কারণে আমার যেই, তাহলে আমার দেখেন নর্মাল যেটা কন্ডাকশন হওয়ার কথা ছিল, বাট এইখানে এই একটা মোশন তৈরি হওয়ার কারণে আমি এই কন্ডাকশনটাকে আর পাচ্ছি না, তাই না? তো এই কারণে যখন আমার দেখলো কি যে হচ্ছে এইখানে কন্ডাকশন হচ্ছে, আর এই কন্ডাকশনটা কি হচ্ছে, ফ্লুইড মোশনের কারণে। মনে করেন একটা জিনিস এইখানে ছিল, আর তার উপরে এইখানে একটা আরেকটা মলিকিউল ছিল, তার উপরে এখানে একটা সাদা মলিকিউল ছিল, ঠিক আছে? তো কন্ডাকশনে নর্মালি কি হইতো, ও এইখান থেকে তাপ রিসিভ করতো, তারপরে এ এরে পাঠাইতো, এ এরে পাঠাইতো। বাট দেখা গেল কি কনভেকশনের ক্ষেত্রে এখান থেকে তাপটা নিয়ে ডাইরেক্ট উপরে চলে যাচ্ছে, উপরে চলে যায়, ও এই নিচের বস্তুটাকে নিচে পাঠায় দিচ্ছে ডাইরেক্ট এইখান থেকে তাপ নেওয়ার জন্যে। তাহলে কি আমার জিনিসটা আরও ফাস্ট হয়ে গেল না? এটা তো আরও তাড়াতাড়ি হওয়া শুরু করলো। তো এটা হলো এই ফ্লুইড মোশনের কারণে। তো এই কন্ডাকশন আর ফ্লুইড মোশন, এই দুইটাকে একসাথে মিলায় আমরা যে ইফেক্টটা পাই বা যে ফেনোমেনা পাই, আমরা ওইটাকে বলতেছি কনভেকশন। যে কন্ডাকশন আর ফ্লুইড মোশন দুইটা একসাথে ঘটতেছে, মানে ফ্লুইড মোশনের কারণে আর কন্ডাকশনের কারণে যেই ফেনোমেনানটা সৃষ্টি হয়, আমরা ওটাকে বলতেছি কনভেকশন। এই কনভেকশন আপনার ইজ প্রপোর্শনাল টু ফ্লুইড মোশন, মানে ফ্লুইড যত বেশি বা যত তাড়াতাড়ি আপনার হচ্ছে স্থানান্তরিত হবে, তত বেশি আপনার কন্ডাকশন হবে। আর যদি বাল্ক ফ্লুইড মোশন, বাল্ক মানে অনেক বেশি, বাল্ক ফ্লুইড মোশন যদি না থাকে, এটা যদি প্রেজেন্ট থাকে একটা গ্যাস মানে লিকুইডের মধ্যে, তখন হচ্ছে আমার কনভেকশন হবে। আর যদি বাল্ক ফ্লুইড মোশন অ্যাবসেন্ট থাকে, তখন আমার ফ্লুইডেরই কি কন্ডাকশন হবে, ঠিক আছে? এইটাই। আর হচ্ছে এইখানে কিউ কনভেকশন সমান সমান আমরা জানি যে এইচ এ এস টি এস মাইনাস টি ইনফিনিটি, ঠিক আছে? টি ইনফিনিটি এটা হচ্ছে সারফেস টেম্পারেচারের কথা বলা হচ্ছে, আর টি ইনফিনিটি হচ্ছে মানে যেটা ওর সীমার বাইরে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে টি ইনফিনিটি, মানে যেইখানে ও এখনও মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার মেইনলি বোঝানো হচ্ছে, ঠিক আছে? চমক হাসান হচ্ছে সীমা নিয়ে অনেক সুন্দর একটা ইয়ে বলছিল, এটা আমার ম্যাথ স্যার আমাকে বলছে। তো ওই যে ছিল না যে হচ্ছে পুরানো যুগে হচ্ছে আমাদের চৌধুরী সাহেব থাকতো, সেই মনে করেন ইনি হচ্ছে চৌধুরী সাহেব মোচালা, ঠিক আছে, চৌধুরী সাহেব। আর এই হইল হচ্ছে একটা পোলা, আসছে, নিয়ে আসছে কারে, চৌধুরী সাহেবের মেয়েরে। কী করতে হবে, চৌধুরী সাহেবের মেয়েরে বিয়ে করতে হবে। হ্যাঁ, তো চৌধুরী সাহেব তো কোটিপতি, তার কাছে কোটি কোটি টাকা আছে। তো ইনার হচ্ছে মানে টাকা ছিনিমিনি করে এমন অবস্থা। তো চৌধুরী সাহেব বলতেছে যে তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েরে বিয়ে করবি, তোর বেতন কত? তখনও বলছে যে আমার বেতন হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, এটা আমার 20,000 টাকা আমার বেতন। তো চৌধুরী সাহেব বলছে জানিস 20,000 টাকা তো হচ্ছে আমার মেয়ের হাত খরচের টাকা, এটা আমার মেয়ের হাত খরচের টাকা। তখন এ বলতেছে হ্যাঁ ওই টাকাটাই আপনার মেয়ে আমাকে দেয়, মানে চৌধুরী সাহেব ওর মেয়েরে টাকা দিত, ও তো চৌধুরী সাহেব এখন বলছে তোর এত বড় স্পর্ধা, তোর ঠিক আছে, তোর এত বড় স্পর্ধা। তাহলে চৌধুরী সাহেব কী বললো, তো এত বড় স্পর্ধা মানে এতক্ষণ ও চৌধুরী সাহেবের সাথে নর্মালি কথা বলতেছিল, ঠিক আছে, বাট এই কথাটা বলার সময় চৌধুরী সাহেবের রাগের কি সীমায় চলে গেছে, তাই না? তো সীমা বা লিমিট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে এইটা লিমিট ভ্যারি করে, যেরকম আগের দিন হচ্ছে স্যার বলতেছিল যে হচ্ছে ইনফিনিটি ভ্যারি করে, তো ওরকমই সীমা কিন্তু হচ্ছে আমাদের বা লিমিট হচ্ছে একটা বস্তু থেকে একটা বস্তুতে বা একটা পয়েন্ট অফ ভিউ থেকে বা মানে আপেক্ষিক একটা ব্যাপার। আপনার ক্ষেত্রে যেটা আপনার সীমা হতে পারে, আরেকজনের ক্ষেত্রে ওই সীমাটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই মানে সীমা এমনি বললাম, এটা হচ্ছে সিলেবাসের বাইরের টপিক, এমনি উদয় বললাম। এরপরে আমাদের হচ্ছে রেডিয়েশন আর সাইমালটেনিয়াস হিট ট্রান্সফারের মেকানিজমের মাধ্যমে আমরা এই ফার্স্ট স্লাইডটা শেষ করব। তো রেডিয়েশনে বলা হচ্ছে রেডিয়েশন হয় যখন একটা বস্তু
মনে করেন একটা অ্যাটম বা পার্টিকেলের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসে, ঠিক আছে? এই চেঞ্জটা হইতে পারে দেখা গেল এর একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে, বা হ্যাঁ, তখন হচ্ছে আমরা কি করি, আমরা জানি যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গেলে ওরা হচ্ছে বিকিরণ করে, তাই না? তো এইটাই বলা হচ্ছে যে এখন যখন একটা পার্টিকেলের বা একটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে বা ইয়ের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসবে তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়, তাই না? তো বলা হচ্ছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা এই বিকিরণের মাধ্যমে আমার যে তাপটা পরিবহন হয় এই জিনিসটাকে আমরা বলতেছি রেডিয়েশন, তাই তো? তো মজার বিষয় হচ্ছে মনে করেন এ একটা বস্তু, এ একটা বস্তু, ঠিক আছে? এই দুইটা বস্তুর মধ্যে যে মাধ্যম আছে সেই মাধ্যমটা ঠান্ডা, ঠিক আছে? এই দুইটা বস্তুর থেকেও ঠান্ডা। এটা মনে করেন T1, এটা T2, মাধ্যমের এটা হচ্ছে T3, ঠিক আছে? তাহলে মনে করেন T2 গ্রেটার দেন T1 আর T3 হচ্ছে সবচেয়ে ছোট। এইরকম হলে কন্ডাকশন হবে না, কনভেকশন হবে না। এইখান থেকে এখানে তাপমাত্রা আসবে, এখান থেকে এখানে তাপমাত্রা আসবে আগের দুইটার ক্ষেত্রে, কিন্তু রেডিয়েশন হবে। রেডিয়েশন হবে মানে ভিতরে মাঝখানে মিডিয়াম ঠান্ডা থাকলেও রেডিয়েশন ঘটে। এটা রেডিয়েশনের একটা খুব মানে মজার প্রপার্টি। এরপরে রেডিয়েশনকে বলা হচ্ছে যে রেডিয়েশন এখানে বলা হয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক যখন মানে একটা এনার্জি এমিট করা হয় একটা ম্যাটার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে বা ফোটনের মাধ্যমে ওর ইলেকট্রনিক কনফিগারেশনের বিভিন্ন চেঞ্জের কারণে আমরা ওইটাকে বলতেছি হচ্ছে রেডিয়েশন। এখানে বলা হচ্ছে যে আনলাইক কন্ডাকশন অ্যান্ড কনভেকশন, ট্রান্সফার অফ রেডিয়েশনের কোনো কি মিডিয়াম লাগে না। তাহলে আমি বলতেছি মিডিয়াম লাগে না। সবাই জানি এগুলো খুব বেসিক জিনিসপত্র। এটা সবচেয়ে দ্রুত, ফাস্টেস্ট। তাহলে আমরা দেখলাম যে কন্ডাকশন মানে আমরা দেখতেছি যে রেডিয়েশন হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, কারণ এটা লাইটের স্পিডে হচ্ছে, তাই না? এরপরে বলতেছে যে হচ্ছে এই সিস্টেমে আমাদের সূর্য থেকে পৃথিবীতে আসে। আর আরেকটা কথা বলতেছে যে এটা একটা ভলিউমেট্রিক ফেনোমেনা, তাই না? বলা হচ্ছে যে সব ধরনের সলিড, লিকুইড বা গ্যাস, ঠিক আছে? আপনার সব ধরনের সলিড, লিকুইড বা গ্যাসই আপনার এমিট করে, অ্যাবজর্ভ করে অথবা ট্রান্সমিট করে বিভিন্ন ডিগ্রি, মানে বিভিন্ন হারে বা বিভিন্ন মানে আপনার বিকিরণ ও শোষণ করতেছে, ছেড়ে দিচ্ছে, আর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করতেছে, ঠিক আছে? এই জিনিসটাকে যেহেতু এইটা হচ্ছে আপনার মানে যে কোনো আয়তনের ইয়ের ক্ষেত্রে হচ্ছে এটাকে ভলিওমেট্রিক ফেনোমেনা বলা হচ্ছে। এরপরে আমরা যেই জিনিসটা যাব, ভলিওমেট্রিক ফেনোমেনা আপনারা কেউ চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন। এটার হচ্ছে আমি এটার মধ্যে আর বিস্তারিত ঢুকবো না, আমি কালকে সিটির পড়াশোনার মধ্যেই মোটামুটি থাকতেছি। সো এইখান থেকে আপনাদের ইন্ট্রোডাকশন থেকে কী ধরনের কোয়েশ্চেন দিতে পারে? ইন্ট্রোডাকশন থেকে আমাকে দিতে পারে যে হচ্ছে এক্সপ্লেইন দ্য মোডস অফ হিট ট্রান্সফার। আমাকে বলতে পারে যে হচ্ছে তোমার হচ্ছে যে কন্ডাকশন কার কার সাথে প্রপোর্শনাল, ঠিক আছে? তারপরে আপনাকে দিতে পারে যে হচ্ছে কী ধরনের মানে সবচেয়ে ফাস্টেস্ট যেই হিট ট্রান্সফার মোড ওটা বলো, থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফারের মধ্যে পার্থক্য বলো। এই ধরনের বেসিক কোয়েশ্চেনগুলো আসবে। এখন আরেকটা কি বলছে, সাইমultaneous হিট ট্রান্সফার মেকানিজম। এটা কি? সাইমultaneous হিট ট্রান্সফার মেকানিজমে বলতেছে যে একটা বস্তুতে একসাথে মানে খালি যে তিনটার যে কোনো একটা মোডেই হিট ট্রান্সফার হবে তা না, এটা একসাথে অনেকগুলোও হতে পারে, ঠিক আছে? যদি আপনার একটা অপ্যাক সলিড থাকে, মানে নন ট্রান্সপারেন্ট সলিড, মানে স্বচ্ছ না, ঘোলা, এরকম একটা বস্তু যদি থাকে যেটা আমাদের সাধারণত হয়, তাহলে ওইখানে একমাত্র কন্ডাকশন হবে, ঠিক আছে? যদি ও অপ্যাক থাকে বা ঘোলা থাকে। বলা হচ্ছে যে ও যদি সেমি ট্রান্সপারেন্ট থাকে, মানে হালকা স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ থাকে, তাহলে কন্ডাকশনের সাথে রেডিয়েশনও হবে, ঠিক আছে? যদি একটা বস্তু আর সবচেয়ে মজার বিষয়, একটা সলিডে কন্ডাকশন হইতে পারবে, কনভেকশন হইতে পারবে, সরি রেডিয়েশন হইতে পারবে, বাট কনভেকশন কখনো হবে না সলিডের ক্ষেত্রে, ঠিক আছে? বাট কনভেকশন কখন হইতে পারে? কন্ডিশন আছে, যদি এই সলিডের এইখানে একটা ফ্লুইডের লেয়ার থাকে, ঠিক আছে? ফ্লুইডের লেয়ার থাকে যদি, তখন ওর হচ্ছে মানে কন্ডাকশন মানে কনভেকশন বা রেডিয়েশনের মাধ্যমে ও ওইখানে যাইতে পারে। যেরকম আমরা হচ্ছে আজকেই ক্লাসে দেখছি আপনার হচ্ছে যে কনডেনসেশনে যে আমার ড্রপলেট পড়তেছে, তখন কিন্তু আমার ওরা কনভেকশনের মাধ্যমেও হিট ট্রান্সফার হতে পারে, রেডিয়েশনের মাধ্যমে সলিড থেকে ওই লিকুইডটা ফ্লুইডটায় যাইতে পারে। আর আরেকটা ফাইনালি বলতেছে যে হচ্ছে হিট ট্রান্সফার ইজ
হচ্ছে আপনার কন্ডাকশন বা রেডিয়েশনের মাধ্যমে হয় স্টিল ফ্লুইডে। স্টিল মানে যেখানে আপনার কোনো মোশন বা ভ্যালোসিটি নাই, কিন্তু আপনার যাদের ভ্যালোসিটি আছে তাদের মধ্যে কনভেকশন আর রেডিয়েশনে হয় যাদের বাল্ক ফ্লুইড মোশন আছে। এই হচ্ছে আপনার সাইমultaneous মেকানিজম বলা হচ্ছে। আর এছাড়া আমাদের তেমন কিছু নাই। ফাইনালি একটা লাস্টে দু একটা ইম্পর্টেন্ট কথা, তার মধ্যে হচ্ছে যদি আপনার দুইটা সলিড সারফেসের মাঝখানে গ্যাস রাখা হয় তাহলে তাদের মধ্যে সাধারণত রেডিয়েশন হয় না, মানে রেডিয়েশনে ইন্টারফেয়ার হয় না কোনো ধরনের রেডিয়েশনের। আর দ্বিতীয়টা বলা হচ্ছে যে মানে লিকুইডস আর ইউজুয়ালি স্ট্রং অ্যাবজর্ভার্স অফ রেডিয়েশন। যেখানে লাস্টে একেবারে স্লাইডের লাস্টে দেখা আছে, দেখেন কনভেকশন সমান কন্ডাকশন প্লাস ফ্লুইড মোশন, হিট ট্রান্সফার থ্রু ভ্যাকিউম ইজ রেডিয়েশন, মানে শূন্য জায়গার মাধ্যমে রেডিয়েশন হয়। মোস্ট গ্যাসেস বিটুইন টু সলিড সারফেসেস ডু নট ইন্টারফেয়ার উইথ রেডিয়েশন, অর্থাৎ বেশিরভাগ গ্যাসই আপনি যারা হচ্ছে সলিড সারফেস, দুইটা সলিড এর মাঝখানে থাকে বা দুটো কঠিন পদার্থের মাঝখানে থাকে, এরা সাধারণত রেডিয়েশনের মাধ্যমে একে অপরের সাথে ইন্টারফেয়ার করে না। আর ফাইনালি বলছে লিকুইডস আর ইউজুয়ালি স্ট্রং অ্যাবজর্ভার অফ রেডিয়েশন, মানে যা ধরনের তরল পদার্থ এগুলো বেশি রেডিয়েশন অ্যাবজর্ভ করে থাকে। এটা দিয়ে আমাদের ইন্ট্রোডাকশন শেষ। এরপরে আমরা হচ্ছে কনভেকশনে যাও। আমি এখন আর কনভেকশনের এইখানে সব কিছু পড়ায় যাব, মানে সব কিছুতে হাত দিব না, আমি জাস্ট বেসিক কিছু আলোচনা, মানে প্রয়োজনীয় যেগুলো ওগুলো আলোচনা করবো, ঠিক আছে? তো কনভেকশনে কি বলা হচ্ছে যে কনভেকশনে যখন হচ্ছে আপনার কন্ডাকশনও আছে তার সাথে ফ্লুইড মোশন আছে, তখন ওটাকে কনভেকশন বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে কনভেকশন ইকুয়াল টু কন্ডাকশন প্লাস ফ্লুইড মোশন। তাহলে আমার এই দুইটা থাকা লাগবে, ঠিক আছে? আর যদি মনে করেন আপনার ফ্লুইড মোশন না থাকে তখন একমাত্র তাহলে কি হয়ে যাবে, মনে করেন ফ্লুইড মোশন নাই, তখন একমাত্র কন্ডাকশনই হবে, কনভেকশন হবে না, ঠিক আছে, ফ্লুইড মোশন না থাকলে। তো এই ধরনের আমরা কোন সময় দেখি যে আমরা হচ্ছে কুইসেন্ট ফ্লুইড বা এমন একটা ফ্লুইড যে রেস্টে আছে, সেখানে আমরা দেখি যে একমাত্র আপনার কন্ডাকশন হচ্ছে, ঠিক আছে? একই জায়গায় নর্মাল একটা ফ্লুইড যার হচ্ছে ফ্লো আছে বা তার মুভমেন্ট আছে, সেখানে আমরা হচ্ছে দুই ধরনের কনভেকশন দেখতে পারি, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে একটাকে আমরা বলছি ন্যাচারাল, বা একটা সাধারণত যেটা হয় যে মনে করেন আপনার এখানে একটা আপনি তাপ দিচ্ছেন, এর হচ্ছে মানে আপনার ঘনত্ব কমা শুরু করলো, উপরে হচ্ছে বেশি ঘন থেকে নিচে আসলো, আর এ উপরে চলে গেল, আবার এ নিচে আসলো, এ উপরে চলে গেলো, এটা যেটা, এটা আমরা ন্যাচারাল বলতেছি। আর ফোর্সড কোনটা? ফোর্সড হচ্ছে এখানে একটা প্লেট আছে, প্লেটের মাধ্যমে আপনি এখানে বাতাস দিয়ে আপনি হচ্ছে এই প্লেটের উপর দিয়ে হচ্ছে মানে বাতাসকে সরায় নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? ঠান্ডা আপনার এখানে বাতাসটা যত গরম হচ্ছে আপনি বাতাসটাকে সরায় নিয়ে ঠান্ডা বাতাস দিচ্ছেন, তাহলে এটাকে আমরা বলছি ফোর্সড কনভেকশন, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখেন, এখানে একেবারে স্লাইডের প্রথম পেজে লাস্ট লাইনে বলা আছে দ্য রেট অফ হিট ট্রান্সফার থ্রু ফ্লুইড, ঠিক আছে? রেট অফ হিট ট্রান্সফার, রেট অফ এইচটি থ্রু ফ্লুইড, একমাত্র ফ্লুইডের ক্ষেত্রে, ঠিক আছে, ইজ হাই মাচ হায়ার বাই কনভেকশন, মানে কনভেকশন অনেক বড় কন্ডাকশনের থেকে, ঠিক আছে? তো কন্ডাকশন মনে করেন একটা ফ্লুইডের মধ্যে ও স্টিল আছে, কোনো মোশন নাই বা কোনো ভ্যালোসিটি নাই, তো ওখানে কন্ডাকশন হচ্ছে। ওইখানে যেই হারে তাপ এক জায়গাতে আরেক জায়গায় যাবে, ওটা যদি ভ্যালোসিটি থাকতো তাহলে ওটার হার বাইরে যেত। কারণ কি? কারণ হচ্ছে মনে করেন ও এইখান থেকে নিচ্ছে, তারপরে এ এরে দিবে, তারপরে এ এরে দিবে, এর থেকে কি এ এখান থেকে নিয়ে উপরে সরে গেল, আর উপরে যেটা ঠান্ডা ছিল ওটা নিচে চলে আসে, ও আবার এখান থেকে নিল, নিয়ে আবার সরে গেল, তাহলে যেটা ঠান্ডা ছিল ওটা একেবারে ডাইরেক্ট সারফেস থেকে নিচ্ছে, তাই না? তো সারফেস থেকে যখন ডাইরেক্ট নিচ্ছে তখন কি ওর রেটটা বাইরে যাচ্ছে না? বাট নর্মালি কি আমি নিলাম, কন্ডাকশনে কি হচ্ছে, আমি নিচ্ছি, তারপর টারে দিচ্ছি, তারপর টারে দিচ্ছি, সো এটা একটা স্লো প্রসেস, যেখানে কনভেকশনটা ফ্লুইডের ক্ষেত্রে একটা মোর ফাস্টার প্রসেস। আচ্ছা, আমরা আর কয়টা স্লাইড তৈরি করে দিই, এটা সাদা দিই, আমরা স্লাইডের সংখ্যাটা চেঞ্জ করে এই হচ্ছে 11টা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের বলা হচ্ছে যে কন্ডাকশন মানে সরি কনভেকশন কিসের কিসের উপর ডিপেন্ড করে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হইতে পারে যে কনভেকশন হিট ট্রান্সফার কার কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো কনভেকশন হিট ট্রান্সফার ডিপেন্ড করে ডায়নামিক ভ্যালোসিটির উপরে। কিসের উপরে? ডায়নামিক ভিসকোসিটি, সরি ভ্যালোসিটি না, ভিসকোসিটি। ভিসকোসিটি কি? ভিসকোসিটি হচ্ছে সান্দ্রতা, ঠিক আছে? তো পরিবর্তনশীল সান্দ্রতার উপর ডিপেন্ড করে। এই সান্দ্রতা কি জিনিস আপনারা জানেন যে হচ্ছে যখন একটা ফ্লুইড এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন ওই ফ্লুইডের বিভিন্ন স্তর সৃষ্টি হয়, তো একটা স্তরের সাথে আরেকটা স্তরের যে সংঘর্ষ আমরা ওটাকেই সান্দ্রতা বলে থাকি। এছাড়া থার্মাল কন্ডাক্টিভিটি,
থার্মাল কন্ডাক্টিভিটি যে একটা বস্তুর তাপ যে প্রবাহের যে মানে ক্ষমতা, সেটাকে আমরা মানে বা তাপ প্রবাহ কী পরিমাণ তাপও প্রবাহিত করতে পারে ওটাকে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বলতেছি। এটার ঘনত্ব বা ডেনসিটি আমি আগেই দেখালাম যে কনভেকশনে কিন্তু ডেনসিটির একটা কাজ আছে, কারণ ডেনসিটি আমার ন্যাচারাল কনভেকশনে ডেনসিটি আমার ফ্লুইড মোশন তৈরি করে। ও স্পেসিফিক হিট কি? স্পেসিফিক হিটকে আপেক্ষিক তাপও বলা হয়। এটা হচ্ছে আপনার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানোর কারণে যে পরিমাণ আমার তাপ দেওয়া লাগে, মনে হয় 1 কেজি পানিকে, ওটাও পানির স্পেসিফিক হিট বলা হয়। বা যে কোনো 1 কেজি বস্তু 1 কেজির একটা বস্তুকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য যে পরিমাণ শক্তি দেওয়া লাগে ওটাকেও স্পেসিফিক হিট বলা হয়। ফ্লুইড ভ্যালোসিটি, এটাও আমরা বলছি যে একটা ফ্লুইডের মোশন বা ভ্যালোসিটি কী পরিমাণ, এইটার উপরেও আমার হচ্ছে কনভেকশন ডিপেন্ড করে। এছাড়া আপনার জিওমেট্রি অ্যান্ড রাফনেস অফ দ্য সলিড সারফেস, মানে যেই সলিড বস্তুতে আমার হচ্ছে সলিড বস্তু থেকে আমার কনভেকশনটা হচ্ছে, বা সলিড বস্তু থেকে আমার হচ্ছে গ্যাসের হিটটা ট্রান্সফার হচ্ছে, ওইটার জিওমেট্রি বা শেপ কেমন বা আকার কেমন, আর তাছাড়া ওইটার রাফনেস, ঠিক আছে, এটা কেমন, এটা নিয়ে আমরা আলোচনা করি। আর ফাইনালি ফ্লুইড ফ্লোটা কী ধরনের, টাইপ অফ ফ্লুইড ফ্লো, ঠিক আছে, টাইপ অফ ফ্লুইড ফ্লো। এটা কি হচ্ছে স্ট্রিমলাইন ফ্লুইড ফ্লোটা কি? স্ট্রিমলাইন ফ্লুইড ফ্লো হচ্ছে মনে করেন একটা পানির ট্যাপ, এখান থেকে একেবারে এরকম করে সরুভাবে পড়তেছে। দেখবেন আপনি পানি ছেড়ে দিলে কিছু কিছু ট্যাপ দিয়ে পানিটা এত সুন্দরভাবে পড়ে যে ওখান দিয়ে দেখে মনে হয় ওইটা পুরো একটা রডের মতো, ঠিক আছে, ওখানে পানি আসলে পড়তেছে না, ওটা একটা রডের মতো। আর টার্বিউলেন্ট কি? টার্বিউলেন্ট হচ্ছে আমরা মনে করেন হচ্ছে অনেক জোরে পড়তেছে, মানে একেবারে আঁকা বাঁকায়, মনে করেন দেখবেন ওই যে সমুদ্রের ঢেউ ওঠে না, এই ঢেউটাকে ওঠা হয় টার্বিউলেন্স, মানে ওই জিনিসটা হচ্ছে অনেক জোরে আঁকা বাঁকাভাবে এদিক ওদিক ছিড়ায় ছটা সব জায়গায় পড়তেছে। তো এটা এরকম স্ট্রিমলাইন বা টার্বিউলেন্ট কিনা, এই জিনিসটাও আমরা কনভেকশনকে হচ্ছে আপনার ইফেক্ট করে। তো কনভেকশনে আমরা টোটাল 7টা এফেক্ট দেখলাম বা 7টা ফ্যাক্টর এফেক্টিং কনভেকশন দেখলাম, ঠিক আছে। এই যদি আপনার মনে করেন কনভেকশন হিট ট্রান্সফার লেখা লাগে, যদি মনে করেন বলে দেয়, তো আপনি যদি এটা দিয়ে দেন তাহলে অবশ্যই মার্ক বেশি পাওয়ার চান্স আছে। সবগুলো মনে থাকবে না, এটা খুব স্বাভাবিক। তো আপনি জাস্ট এইগুলো অ্যাটলিস্ট ভিসকোসিটি, তারপরে থার্মাল কন্ডাক্টিভিটি, ডেনসিটি, স্পেসিফিক হিট, ফ্লুইড ভেলোসিটি, এই 5টা দেওয়ার ট্রাই করেন, ঠিক আছে। এই 5টা উল্লেখ করে দেওয়া আছে, এই এক্সট্রা 2টা দেখা গেলো ভুলে গেলেও সমস্যা নেই, দেওয়ার চেষ্টা করেন, ভালো মার্ক পাওয়া যেতে পারে আমি আশা করি। এরপরে বলতেছে যে হচ্ছে মানে কনভেকশনে তো বহুত কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে। এই কনভেকশনকে সবচেয়ে কমপ্লেক্স হিট ট্রান্সফার ধরা হয়, বাট স্টিল এই মানে এইটাকে মানে নর্মালি নিউটনের ল অফ কুলিং দ্বারা এক্সপ্রেস করা যায়। নিউটনের ল অফ কুলিং কি বলতেছে যে কনভেকশনের হিট ফ্লাক্স, মানে পার ইউনিট এরিয়ায় যেই পরিমাণ তাপ হচ্ছে, মানে হিট ট্রান্সফার হচ্ছে, মানে রেট অফ হিট ট্রান্সফার, এটা হচ্ছে এইচ, যেটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনটু সারফেস টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। আর কিউ নট কনভেকশন, মানে কনভেকশনে হিট ট্রান্সফারের রেট, এটা হচ্ছে এইচ এএস সারফেস এরিয়া ইন্টু টিএস টু টি ইনফিনিটি, ঠিক আছে। এগুলোর ইউনিট হচ্ছে প্রথমটার ইউনিট ওয়াট পার মিটার স্কোয়ার, দ্বিতীয়টার ইউনিট ওয়াট, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এটাকে নিউটনস ল অফ কুলিং বলা হয় যে এটারে। এরপরে দেখবেন এখানে নিউটনস ল অফ কুলিংয়ের মানে কোনটা কি এটা বলে দেওয়া আছে। তো কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বা এইচ, ঠিক আছে, এইচ কনভেকশন, এই জিনিসটা কি? এটা হচ্ছে দ্য রেট অফ হিট ট্রান্সফার বিটুইন আ সলিড সারফেস অ্যান্ড আ ফ্লুইড পার ইউনিট সারফেস এরিয়া পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে। এটাকে তাহলে কি বলা হচ্ছে? রেট। আচ্ছা দেখেন, আমরা যদি এইটারে হচ্ছে এত কঠিন করে ভুংচাং করে না করে আমরা একটু ইজিভাবে বুঝাই। দেখেন আমরা কি বলছিলাম, কিউ কনভেকশন সমান সমান এইচ এএস ডেল টি, হ্যাঁ। তো আমি এইচ সমান সমান তাহলে কি লিখতে পারি দেখেন তো, কিউ কনভেকশন ভাগ এস ডেল টি, তাই না? তো দেখেন তাহলে এটা কি, রেট অফ কনভেকশন হিট ট্রান্সফার বা রেট অফ হিট ট্রান্সফার, তাই না? একক আয়ত, একক ক্ষেত্রফল, একক তাপমাত্রা মানে তাপমাত্রা পার্থক্য দিয়ে ভালো হচ্ছে, তাহলে বলতে পারে যে একক তাপমাত্রা পার্থক্য, একক তাপমাত্রার পার্থক্য। তাহলে আমি যদি এটা ডেফিনেশন দিই যে একক ক্ষেত্রফলে একক তাপমাত্রার পার্থক্যর কারণে যেই পরিমাণ মানে তাপমাত্রার যে হারটা বা যেই হারে তাপ প্রবাহিত হয় ওটাকে আমরা কি বলতে পারি? কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। শেষ,
এই ডেফিনেশন বানাবেন সবসময় সূত্র দিয়ে। ভাই এত মুখস্থ করলে না সম্ভব না, ঠিক আছে? আর প্রতীক স্যার যেভাবে পড়ান আমার মনে হয় যে আপনি যদি বুঝে বুঝে লেখেন তাহলে স্যার মার্ক দেবে। এরপরে বাউন্ডারি লেয়ার আসছে, আমি বাউন্ডারি লেয়ারে ঢুকবোই না। স্যার বলছে বাউন্ডারি লেয়ার নাই, বাউন্ডারি লেয়ারের 3টে সাইড বাদ, ঠিক আছে? এরপরে কনভেকটিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আছে, এটাও স্যার বলছিলেন করা লাগবে না, সো এটাও বাদ। এরপরে আমি চলে যাব নাসল্ট নাম্বারে ডাইরেক্ট, ঠিক আছে? NUSSELT নাসল্ট নাম্বার। তো নাসল্ট নাম্বার জিনিসটা কি বোঝাচ্ছে, যে আপনার একটা ফ্লুইডের মধ্যে কনভেকশন আর কন্ডাকশনের যে রেশিও, এটাকেই বা অনুপাত, আমি এটাকেই নাসল্ট নাম্বার বলতেছি। দেখেন কিউ বা এটা হিট ফ্লাক্স আমরা সমান সমান কি জানি, একটা হচ্ছে H ডেল টি, এটা হচ্ছে কনভেকশনের ক্ষেত্রে, আর হিট ফ্লাক্স সমান সমান আপনার হচ্ছে কে ডেল টি বাই এল, ঠিক আছে? এটা কন্ডাকশনের ক্ষেত্রে, তাই না? তো এই দুইটা রেশিও মানে একটা ভাগ আরেকটা, এটা দিয়ে ভাগ করলে দেখেন এটা কেটে চলে যাচ্ছে, থাকে কি থাকে হচ্ছে H, উপরে চলতেছে L, এখানে আসতেছে K। তাহলে এইটা কি অনুপাত বোঝাচ্ছে না? এই অনুপাত দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, যে কন্ডাকশন হিট ট্রান্সফার থেকে কনভেকশন হিট ট্রান্সফার কত গুণ বেশি, তাই না? তো নাসেল্ট নাম্বার সাধারণত ব্যবহার করা হয় যে একটা ফ্লুইডের মাধ্যমে, ফ্লুইডের মধ্যে বোঝার চেষ্টা করার যে কি পরিমাণ আমার কন্ডাকশন হিট ট্রান্সফারে, মানে এখানে যদি কন্ডাকশন হইতো এই ফ্লুইডটায় বা এই গ্যাসে বা লিকুইডে, ওইটার থেকে কনভেকশন যে এখন হচ্ছে এখানে আমার কি পরিমাণ বেশি আমার হচ্ছে হিট ট্রান্সফারটার রেটটা হচ্ছে, বা ইনহ্যান্সমেন্ট অফ হিট ট্রান্সফার থ্রু আ ফ্লুইড লেয়ার, এইটাও বোঝা যেতে পারে। আর এছাড়া হচ্ছে আপনার নাসেল্ট নাম্বার যদি 1 হয়, এর মানে ওইখানে পুরা কন্ডাকশন হচ্ছে। মনে করেন একটা ফ্লুইডের মধ্যে দিয়ে কন্ডাকশন হচ্ছে না কনভেকশন হচ্ছে, এটা আপনি কীভাবে টের পাবেন? যদিও নাসেল্ট নাম্বার 1 হয়, এর মানে ফ্লুইডটায় কন্ডাকশন হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি যে নাসেল্ট নাম্বার যদি 1 হয়, এর মানে এখানে কন্ডাকশন হচ্ছে, ঠিক আছে? নাসেল্ট নাম্বার যদি 1 হয়, এখানে কন্ডাকশন হচ্ছে। আর যদি নাসেল্ট নাম্বার এইখানে হচ্ছে আপনার মনে করেন যত বেশি হবে, এর মানে ওই অত গুণ আপনার কনভেকশন কন্ডাকশনের থেকে বেশি হচ্ছে, এটাই নাসেল্ট নাম্বার নিয়ে এছাড়া ওরকম কোনো পড়াশোনা নাই। এরপরে দেখেন ন্যাচারাল কনভেকশন আর হচ্ছে ফোর্স কনভেকশন পড়লে আমাদের কনভেকশনের স্লাইডটা শেষ। তো ন্যাচারাল কনভেকশনে কি বলা হচ্ছে, যে যখন একটা ফ্লুইড, ওই যে আমি বলছিলাম, কিন্তু এখানে যা যা এখন বলা আছে, এখন সব কিছু হচ্ছে যে ন্যাচারাল, এই সব কিছু আমরা অলরেডি আগে পড়ে আসছি। এটা হচ্ছে বয়েন্সির কারণে ঘটে, আরেকটা হচ্ছে কার কারণে ঘটে বলেন তো? আপনার হচ্ছে ডেনসিটি ভ্যারিয়েশনের কারণে, যে ঘনত্ব বেশি থাকলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসে। আর হচ্ছে থার্মাল টেম্পারেচার মেইনলি এই যে ঘনত্ব ডিফারেন্সটা কেন ঘটে, এই ঘনত্বের ডিফারেন্সটা ঘটে থার্মাল টেম্পারেচার ডিফারেন্স। মনে করেন যখন একটা এইখানে ছিল, এখান থেকে আমি তাপ দিলাম, এর তাপমাত্রা বেড়ে গেল, তাই না? তো এর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এ কী করবে, এ এখন হচ্ছে আপনার এর ঘনত্ব তখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে দেখেন ঘনত্ব চেঞ্জ কী জন্য হচ্ছে, তাপমাত্রা ডিফারেন্সের কারণে হচ্ছে, বা নিচের থেকে যখন ও হিট পাচ্ছে ওইটার কারণে হচ্ছে। তো এইটাকেই বলা হইতেছে যে এইটা হচ্ছে আপনার মেইনলি বয়েন্সের কারণে হয় আর ডেন্সিটির কারণে হয়, ঠিক আছে? তো যত আপনার হচ্ছে মানে সারফেস আর মানে একটা সারফেসের থেকে, আচ্ছা আমি এটা একটু ক্লিন করে তারপরে জিনিসটা লিখলে বেটার হবে। দেখেন বলা হচ্ছে যে লার্জার দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ফ্লুইড অ্যাডজেসেন্ট টু আ হট সারফেস অ্যান্ড দ্য ফ্লুইড অ্যাবভ ফ্রম ইট, দ্য লার্জার দ্য বয়েন্সি ফোর্স অ্যান্ড দ্য স্ট্রঙ্গার দ্য ন্যাচারাল কনভেকশন কারেন্ট। মানে কি বোঝা হচ্ছে, যে এই মনে করেন একটা সারফেস, এখান থেকে হিট যাচ্ছে, হ্যাঁ? তো এই সারফেসের কাছে যে বস্তুটা আর এই সারফেস থেকে দূরের যে বস্তুটা, এই যে দুইজনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, তত বেশি কি হবে, তত বেশি আমার বয়েন্সি ফোর্স হবে, ঠিক আছে? BUOYANCY, বয়েন্সি তত বেশি হবে। বয়েন্সি যত বেশি হবে, তত আমার ন্যাচারাল কনভেকশনের যে কারেন্ট বা ন্যাচারাল কনভেকশনের যে ফ্লো বা ফ্লুইড ফ্লো তত বেশি হবে। তো ফ্লুইড ফ্লো যত বেশি হবে আমার, তত বেশি আমার হিট ট্রান্সফার রেট বাড়বে। তাহলে দেখেন হিট ট্রান্সফার রেট is proportional to temperature difference between the adjacent and the most far away atoms বা particles, proportional to buoyancy between them, buoyancy হচ্ছে AH rho G, আর proportional to ওদের হচ্ছে যে
মোশন বলেন আপনি, বা ওদের যে হচ্ছে কারেন্ট বলেন, যেটাই বলেন আপনি, কারেন্ট মানে ঢেউ বা হচ্ছে আপনার হ্যাঁ যেটাই ইউজ করেন, নো প্রবলেম। আর এছাড়া বলা হচ্ছে যে ন্যাচারাল কনভেকশনে কোনো ধরনের ব্লোয়ার বা এক্সটার্নাল কোনো রেট মানে ফ্লো ইউজ করা হয় না, যেটার কারণে এটা যে ফ্লো রেট, এই ফ্লো রেটটাকে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, এটা ফ্লো রেট কন্ট্রোল করা যায় না। এইটা মেইনলি এইখানে ফ্লো রেটটা স্ট্যাবলিশ হয়, বা এটা যে হচ্ছে যে পরিমাণ হারে এইটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা বয়েন্সি আর হচ্ছে আপনার যে ঘর্ষণ, এই দুইটার ব্যালেন্সের মাধ্যমে, মানে ভিসকোসিটি আর বয়েন্সি দুটো ব্যালেন্সের মাধ্যমে মেইনলি এটা সৃষ্টি হয়ে থাকে। আর এরপরে ফোর্সড ন্যাচারাল কনভেকশনের এখানে আরও কয়েকটা লাইন বলা আছে, যে হচ্ছে যদি বয়েন্সি না থাকতো তাহলে হচ্ছে আমার কনভেকশনের জায়গায় কন্ডাকশনই হইতো। আর এই বয়েন্সি মেইনলি কেন ঘটে দেখেন তো, বয়েন্সি ঘটে এইচ রো জি। তাহলে বয়েন্সি ঘটার মেইন কারণ হচ্ছে কি, গ্র্যাভিটি, তাই না? এই বয়েন্সি ঘটার মেইন কারণ হচ্ছে গ্র্যাভিটি। তো এই গ্র্যাভিটি দেখবেন স্পেসশিপে এই গ্র্যাভিটি বা মহাকাশে এই গ্র্যাভিটি নাই, তো গ্র্যাভিটি না থাকার কারণে মহাকাশে কোনো বয়েন্সি নাই। এই কারণে যদি ফ্লুইড মোশন থাকেও, ঠিক আছে, আপনার কোনো ন্যাচারাল কনভেকশন আপনার স্পেসে করানো সম্ভব না। অর্থাৎ আমরা যে হচ্ছে একেবারে ন্যাচারাল একটা কনভেকশন আমরা স্পেসশিপে বা স্পেসে কখনো পাবো না। এটাও একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, এটা একটা ভালো কোশ্চেন, যে স্পেসে আমরা কেন ন্যাচারাল কনভেকশন পাবো না, করতেই পারে, এগুলো বেসিক কোশ্চেন টাইপের জিনিসপত্র। এরপর দেখেন ফোর্সড কনভেকশনে কী বলা হচ্ছে, ফোর্সড কনভেকশনে বলা হচ্ছে যে আমরা এক্সটার্নালভাবে ফোর্স দিয়ে আমরা হচ্ছে ইয়ে কনভেকশন করাচ্ছি। এইটা সাধারণত আপনার ওই যে পিসির ফ্যান বা হচ্ছে আমরা যে পিসি কুল করার জন্য ইউজ করি, বা বিভিন্ন থার্মাল ইকুইপমেন্ট কুল করার জন্য যেটা ব্যবহার করে থাকি। তো এইটাকে আমরা বলছি যে ফোর্সড কনভেকশন, এইটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এইটা হচ্ছে আমরা লিকুইড কুলিং সিস্টেম আছে পিসিতে কিছু, ওখানে আমরা এটা যে কোনো ধরনের গ্যাস বা লিকুইড দিয়ে করতে পারি, এটারই ফোর্স কনভেকশন বলা হচ্ছে। এটাকে আমরা এক্সটার্নাল সোর্স দিয়ে ব্যবহার করতে পারি, এটা আমরা কন্ট্রোল করতে পারি। আমার ফ্লুইড ফ্লোর রেট যত বেশি হবে তত বেশি ফোর্সড কনভেকশনটা হবে। অ্যান্ড এরপরে আমরা আমাদের ফাইনাল টপিক রেডিয়েশনটা কমপ্লিট করে আমরা শেষ করে দেবো এখানে। তো মেইনলি যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রেডিয়েশনের মধ্যে আপনার সব টপিক পড়া লাগবে না, ঠিক আছে? তো রেডিয়েশনের মধ্যে দেখেন, রেডিয়েশনকে আমরা অলরেডি আগে বলে আসছি যে রেডিয়েশন হচ্ছে কোনো এর মিডিয়াম লাগে না। এর আমরা এখানে একটু লিখি বেসিক জিনিসপত্র, একেবারে বেসিক জিনিসপত্র, রেডিয়েশনের ক্ষেত্রে মিডিয়াম লাগে না, ঠিক আছে? মিডিয়াম লাগতেছে না। দ্বিতীয় বলা হচ্ছে রেডিয়েশন হচ্ছে কেন, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটার কারণ হচ্ছে, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, স্পেকট্রাম তো না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচালক যে তরঙ্গ, এটার কারণে এটা হচ্ছে। এই তড়িৎচালন তরঙ্গ কেন সৃষ্টি হচ্ছে, কারণ হচ্ছে আপনার বিভিন্ন অ্যাটমের ইলেকট্রনিক বা যে কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস সেখানে যে পরিবর্তন ঘটে, ওটার কারণে এটা হয়ে থাকে। এটা সবচেয়ে দ্রুততম, ঠিক আছে, এটা আলোর গতিতে হয়ে থাকে। তো এই জিনিসটাকেই রেডিয়েশন বলা হচ্ছে। এখন রেডিয়েশনে আমরা বলছি যে রেডিয়েশন দুইটা বস্তুর মাঝখানে যদি মাধ্যমটা থাকে, বা দুইটা বস্তুর মাঝখানে যে বাতাস, যদি মনে করেন একটা আপনি 30 ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা, ঠিক আছে, আর ওইখানে আগুন জ্বলতেছে 900 ডিগ্রি সেলসিয়াসের, মাঝখানে 5 ডিগ্রি সেলসিয়াসের বাতাস আছে, ঠান্ডা বাতাস, স্টিল আপনি ওইখান থেকে ওই যে যেখানে আগুন জ্বলতেছে ওইখান থেকে আপনি হিটটা ফিল করবেন, বাট এটা কন্ডাকশন আর কনভেকশনের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে? এরপরে আমরা জানি যে হচ্ছে আমার কিনি বলে ওর নাম, যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থ, তাই না? তো এই ওয়েভ তো সব ক্ষেত্রে কাজ করে না, এটা হচ্ছে 10⁻⁻1 থেকে 10⁻²। এই ওয়েভলেন্থের যেই মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা আছে, বা এই ওয়েভলেন্থের যে তড়িৎ চৌম্বকীয় যে তরঙ্গগুলো আসে, সেগুলোর ক্ষেত্রে এটা কাজ করে। এটা সাধারণত একটু আইআর, ভিজিবল মানে ভিজিবল আলো, আর ইউভি এর কিছু অংশ, এই তিনটা মিলায় সাধারণত এটাকে দেখা যায়, ঠিক আছে? এরপরে এখানে যেটা বলা হচ্ছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা অনেকবার আসছে। ব্ল্যাক বডি কী জিনিস, ব্ল্যাক বডি রেডিয়েশন কাকে বলে, ব্ল্যাক বডি স্পেকট্রাল রেডিয়েশন কাকে বলে, আমি এই তিনটা জিনিসই আপনাদের সাথে আলোচনা করব। তো বলা হচ্ছে যে সাধারণত আপনার মানে ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বস্তু, এটা যদি একটা ব্ল্যাক বডি হয়, এইটা এমন একটা বস্তু যে, আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস আলোচনা করি। যখন আপনার একটা জিনিসের উপরে হচ্ছে মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যদি একটা জিনিসের উপর পড়ে,
তাহলে এ কিছুটা অ্যাবজর্ভ করে বা শোষণ করে, কিছুটা ও রিফ্লেক্ট করে মানে এমিট করে বা ট্রান্সমিট করে বলতে পারেন, কিছুটা ওখান থেকে রিফ্লেক্ট হয়ে যায়, ঠিক আছে, আর কিছুটা ট্রান্সমিট হয় মানে এর ভিতর থেকে বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে টোটাল একটা হচ্ছে আপনি মনে করেন এখানে পড়ে সরে প্রতিসরণ হয়ে গেল, আর একটা হচ্ছে পড়ে হচ্ছে আপনার অ্যাবজর্ভ হয়ে গেল, আর একটা হচ্ছে এর বডি দিয়ে বের হয়ে গেল, আর আরেকটা হচ্ছে এ অ্যাবজর্ভ করার পরে এ নিজের থেকে এমিট করলো। এই চারটা ফেনোমেনা টোটাল হয়, ঠিক আছে। আমরা এই চারটা ফেনোমেনা নিয়ে মোটামুটি আলোচনা করব। তো এবার আসি ব্ল্যাক বডি কি জিনিস। তো দেখা যায় যে হচ্ছে আপনার মানে জিরো টেম্পারেচারের উপরে, অ্যাবসোলুট জিরো মানে জিরো ক্যালভিন যেটা, হ্যাঁ, জিরো ক্যালভিনের উপরে যে কোনো বস্তুই আপনার কিছু না কিছু বিকিরণ ঘটায়, কিছু না কিছু আপনার হচ্ছে ওর বিকিরণ অ্যাবজর্ভ করে অথবা এমিট করে, কিছু না কিছু হয়েই থাকে। কিন্তু আপনার অপ্যাক মানে ঘোলা যে বস্তুগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এদের রেডিয়েশন কিন্তু মানে আপনার একটা মানে গ্যাসের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে এটা একটা ভলিউমেট্রিক ফর্ম মানে বলা হয়, ঠিক আছে। গ্যাস বা লিকুইডের ক্ষেত্রে এটাকে একটা ভলিউমেট্রিক ফেনোমেনা ধরা হয়। তো ভলিউমেট্রিক ফেনোমেনন জিনিসটা কি মানে বলতে কি বোঝানো হচ্ছে? ভলিউমেট্রিক ফেনোমেনন বলতে বোঝানো হচ্ছে যে এটার আয়তনের উপর নির্ভর করা একটা জিনিস। কিন্তু আমার যে অপ্যাক বা ঘোলা যে সলিড বস্তুগুলো আছে, অপ্যাক সলিড, এই বস্তুগুলোর ক্ষেত্রে এটা একটা সারফেস ফেনোমেনা। কেন? কারণ মনে করেন এইখানে হচ্ছে গ্যাস আছে, ঠিক আছে, এই গ্যাসের পুরা দিক দিয়ে কিন্তু হচ্ছে আপনার রেডিয়েশন বের হইতে পারতেছে। এই গ্যাসের প্রত্যেকটা গ্যাসের পার্টিকেল কিন্তু আপনার রেডিয়েশন করতে পারতেছে। এবার মনে করেন এটা একটা সলিড পার্টিকেল, ঠিক আছে। তো এই সলিড পার্টিকেলের এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম চারিদিকে ছড়ায় আসছে না। এখন দেখেন এর সারফেস থেকে এই অ্যাটমটা বিকিরণ করতে পারতেছে, বাট এর ভিতরে আমি যদি একটু ক্লিয়ার করে একটা স্লাইডে দেখাই যে সলিড একটা অপ্যাক সলিড বস্তু এটা, হ্যাঁ, একটা ঘোলা কঠিন পদার্থ। তো দেখেন এইখান থেকে বিকিরণ বের হইলো, বের হয়ে গেল, বাট এইখান থেকে যে বিকিরণ বের হবে এটা কি এই পর্যন্ত পৌঁছাইতে পারবে? এটা কিন্তু এই পর্যন্ত পৌঁছাইতে পারে না। তাহলে এই দেখেন এইখানে যে সারফেস বা যে তল, এই তলের দিকে বিকিরণ বেশি হচ্ছে না, আর আমার যত তল থেকে নিচে যাচ্ছি তত কি আমার বিকিরণ হওয়াটার কমে যাচ্ছে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে যে এটা একটা সারফেস ফেনোমেনা, হ্যাঁ। তো এই রেডিয়েশন ইন্টেরিয়র এনার্জির ক্ষেত্রে মানে কখনোই আপনার হচ্ছে মানে এই জিনিসটা কখনোই বাইরে আসতে পারে না, তাই না? তো এই যেহেতু আমার সব বস্তুই হচ্ছে আমার একটা ওয়েভলেন্থের উপরে, সব বস্তুই আমার কিন্তু বিকিরণ করে, ঠিক আছে। এখন এই বিকিরণের মানটা বের করার কারণে এই বিকিরণটা কি পরিমাণ বিকিরণ করতেছে বা এটার যে কন্ডিশনগুলা, এইগুলার তো হচ্ছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হইতে পারে, তাই না? এই বিকিরণটা হচ্ছে আপনার ল্যামডা বা ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করতে পারে, এইটা হচ্ছে সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করতে পারে যে কত সারফেস এরিয়া দিয়ে ওরা কতটুকু করতেছে। তারপরে হচ্ছে এছাড়াও এমনও হইতে পারে যে হচ্ছে একই বস্তু, ঠিক আছে, একই বস্তু মানে দুইটা আলাদা আলাদা বস্তু একই সমান আপনার রেডিয়েশন পার সারফেস এরিয়ায় মানে পার সারফেস একক ক্ষেত্রফলে একই পরিমাণ হচ্ছে আপনার রেডিয়েশন বিকিরণ করতে পারে একই টেম্পারেচারে, ঠিক আছে। এরা একই টেম্পারেচারে বাট আলাদা আলাদা বস্তু কিন্তু একই পরিমাণ বিকিরণ করতে পারে বা ভিন্ন ধরনের বিকিরণ করতে পারে। তো এই ক্যালকুলেশনটা যেন আমরা করতে পারি, এই ক্যালকুলেশন করতে পারার কারণে আমরা মেইনলি একটা স্ট্যান্ডার্ড হিসাবে, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড বস্তু হিসাবে আমরা যার সাপেক্ষে, ঠিক আছে, যার সাপেক্ষে আমরা অন্য বস্তুগুলা রেডিয়েশন প্রপার্টিসগুলা মাপতে পারবো আমরা এরকম ধরনের একটা জিনিস আবিষ্কার করছি যেটাকে আমরা বলতেছি ব্ল্যাক বডি। যে এই ব্ল্যাক বডির সাপেক্ষে আমরা বাকি যত বস্তু আছে এই সব বস্তুর যে বিকিরণের যে হচ্ছে ধর্মগুলা বা বিকিরণের যে প্রপার্টিগুলা আমরা ওগুলা ক্যালকুলেট জন্য করতে পারি। তো দেখেন বলা হচ্ছে যে একটা কি পরিমাণ রেডিয়েশন হবে, ঠিক আছে, রেডিয়েশন কি পরিমাণ হবে এইটা আপনার
ম্যাটেরিয়াল বা যেই বস্তু দিয়ে ওই জিনিসটা তৈরি এইটার সাথে সমানুপাতিক, মানে এইটার উপর নির্ভর করে। এটা ওর সারফেস কন্ডিশন, ঠিক আছে। এই যে আমি তো আপনাকে আগেই বললাম যে হচ্ছে দেখেন সারফেস, একটা সলিডের ক্ষেত্রে কিন্তু এই যে রেডিয়ে বিকিরণ এটা একটা সারফেস ফেনোমেনা, মানে এটা এর তলের উপর ভিত্তি করে কাজ করে। আর এছাড়াও এইটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সারফেস টেম্পারেচার, ঠিক আছে। তো আপনার সারফেসের তাপমাত্রা কত, আপনার সারফেসের কন্ডিশন কি, সারফেসের ম্যাটেরিয়াল কীরকম, এই সব কিছুর উপর এই জিনিসটা ডিপেন্ড করে। তো এইবার আমরা হচ্ছে তাহলে আমরা এই সব কিছুকে মানে মাপার জন্য বা সব কিছুকে ইয়ে করার জন্য ক্যালকুলেটেশন আমাদের যেন ইজি হয়, সেই কারণে আমরা কি আবিষ্কার করলাম, ব্ল্যাক বডি আবিষ্কার করলাম। তাহলে ব্ল্যাক বডি জিনিসটা কি, হোয়াট ইজ ব্ল্যাক বডি, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা। তো হোয়াট ইজ ব্ল্যাক বডিটা বলতেছে, দেখেন যে হচ্ছে আ ব্ল্যাক বডি ইজ ডিফাইন্ড এজ আ পারফেক্ট এমিটার। একটা পারফেক্ট এমিটার মানে ওর মধ্যে যা থাকবে সব কিছু ওর পুরো বডি থেকে সম্পূর্ণ রিলিজ করা যাবে, পারফেক্ট অ্যাবজর্ভার। আরটা বলছে পারফেক্ট অ্যাবজর্ভার, মানে ওর মধ্যে আপনি যা দিবেন ও সব শোষণ করবে, আর আপনি শোষণ করার পরে যা দিবে ওটা ও রিলিজ করে দিতে পারবে, ঠিক আছে। ও এমিট করতে পারবে সব কিছু, ও রিলিজও করতে পারবে সব কিছু অ্যাট আ স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড ওয়েভলেন্থ, ঠিক আছে। এই প্রথমে কন্ডিশন কি বললো, পারফেক্ট এমিটার হতে হবে, পারফেক্ট অ্যাবজর্ভার হতে হবে। দ্বিতীয় বলতেছে অ্যাট আ স্পেসিফিক টেম্পারেচার, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, যেটা ধরলাম আমি টি, অ্যান্ড ওয়েভলেন্থ যেটাকে আমি ধরলাম ল্যামডা, নো বডি ক্যান হ্যাভ হায়ার রেডিয়েশন বা ক্যান এমিট মোর এনার্জি, এমিট দিয়ে এটাকে এমিট মোর এনার্জি দেন আ ব্ল্যাক বডি। মানে আমরা ওই যে ব্ল্যাক বডিকে আদর্শ ধরছিলাম, তাহলে একটা স্পেসিফিক মানে একটা মনে করেন 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 10 টু মনে করেন 900 ন্যানোমিটার ওয়েভলেন্থ, এই দুইটায় একটা ব্ল্যাক বডির থেকে কোনো বস্তু এই ব্ল্যাক বডির থেকে বেশি বিকিরণ করতে সক্ষম হবেই না, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে আপনার ব্ল্যাক বডি। বলা হচ্ছে যে ব্ল্যাক বডি ওর উপরে যেই ধরনের রেডিয়েশনই আসুক না কেন, ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েভলেন্থ অ্যান্ড ডাইরেকশন, মানে যেই দিক দিয়েই আসুক আর যেই তরঙ্গ দৈর্ঘ্যেরই আসুক ও সব কিছু অ্যাবজর্ভ করবে, ঠিক আছে। আর এই জিনিসটাকেই আর ওর যে অ্যান্ড এইটার যে হচ্ছে আপনার আর প্রত্যেক ও সব কিছু অ্যাবজর্ভ তো করলোই, আর যে ও এমিট করবে এই এমিশনের ডাইরেকশনটা হবে নর্মাল, মানে পার ইউনিট যে এরিয়া ওইটার নর্মালের দিকে, মানে ওর কোনো দিক নির্ভরশীল নাই। একটা ব্ল্যাক বডি দিকের ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট অফ ডাইরেকশন, মানে ওর সাথে দিকের কোনো কাহিনী নেই, ও সব দিকেই বিকিরণ করতে পারে, সব দিক দিয়ে বিকিরণ শোষণ করতে পারে, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্ল্যাক বডির মেইন কাহিনী। তো এই ব্ল্যাক বডি সম্পর্কে তো অবশ্যই বিজ্ঞানীরা কিছু না কিছু তো বলছেনই। তো আমরা ব্ল্যাক বডি সম্পর্কে সবার আগে যেটা বলেন সেটা হচ্ছে স্টিফেন বোলজম্যান। ইনি বলেন যে দ্য রেডিয়েশন এনার্জি এমিটেড বাই আ ব্ল্যাক বডি পার ইউনিট টাইম পার ইউনিট সার্ফেস এরিয়া ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ অ্যাবসোলুট টেম্পারেচার অফ ইট সার্ফেস। মানে সোজা কথা, একটা স্পেসিফিক টেম্পারেচারে একটা ব্ল্যাক বডি যেই পরিমাণ শক্তি বিকিরণ করে, টোটাল এনার্জি, ঠিক আছে, এইটা হচ্ছে ওর টেম্পারেচার বা ওর কেলভিনে যে টেম্পারেচার বা অ্যাবসোলুট টেম্পারেচার বলি যেটা আমরা, ওইটার টু দি পাওয়ার 4 এর প্রপোর্শনাল। আর এইটা হচ্ছে প্রপোর্শনালকে ওঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওর পার ইউনিট এরিয়ায় ও যে পরিমাণ এনার্জি এমিট করতেছে এই জিনিসটা ওর টি টু দি পাওয়ার 4 এর প্রপোর্শনাল, ঠিক আছে। এইটাই ওনারা বলতেছেন। তো এইখানে এই যে টি টু মানে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট বলা হয় এটাকে, স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, এটা একটা মান আছে 5.670 ইন্টু 10⁻⁸। বাট যেহেতু আমাদের ম্যাথ নাই, সো এই জিনিসটা লাগবে না। এটা যদি আপনি মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারেন তাহলে দ্যাট ইজ ভেরি গুড, আর যদি না লিখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আর এই ইবিকে বলা হচ্ছে ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার, ঠিক আছে। আর এরপরে স্টিফেন বোলজম্যানের যে ব্ল্যাক বডির যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে আপনার সকল ওয়েভলেন্থের ক্ষেত্রে, ঠিক আছে। আমি যদি মানে এই স্টিফেন বোলজম্যানের যে সূত্র, এই জিনিসটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে এইটা ওভারঅল সব ওয়েভলেন্থের জন্য যেই পরিমাণ আমার শক্তি হচ্ছে, এটা কি আমার ওভারঅল সব ওয়েভলেন্থের জন্য না। আমাদের কিন্তু এখানে ওয়েভলেন্থের কোনো ফাংশন আছে, দেখেন তো, দেখেন এই যে সূত্র, এই সূত্রটায় ওয়েভলেন্থের কোনো কিন্তু কোনো কিছু নাই, ওয়েভলেন্থের কোনো কাহিনী নাই।
তো আমাদের একক ওয়েভলেন্থে বা একক তরঙ্গ দৈর্ঘ্যে, একক তাপমাত্রায়, একক সময়ে কি পরিমাণ একটা জিনিস হচ্ছে আপনার বিকিরণ ঘটাচ্ছে, আমরা এটা জানতে ইচ্ছুক। ঠিক আছে, আমাদের এটা জানার ওপিনিক আছে। তো আমরা এইটা জানার ক্ষেত্রে আমরা যেটা কাজটা করি যে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েটেড এনার্জি উইচ ইজ এমিটেড বাই ব্ল্যাক বডি, মানে যেই পরিমাণ শক্তি একটা ব্ল্যাক বডি এমিট করতেছে অ্যাট আ থার্মোডাইনামিক টেম্পারেচার, যে কোনো একটা তাপমাত্রায়, ঠিক আছে, যে কোনো একটা স্পেসিফিক তাপমাত্রায়, যে কোনো একটা স্পেসিফিক টেম্পারেচারে পার ইউনিট টাইমে, ঠিক আছে, পার ইউনিট টাইম মানে একক সময়, পার ইউনিট সারফেস এরিয়া, একক ক্ষেত্রফলে, ঠিক আছে, পার ইউনিট সারফেস এরিয়া, পার ইউনিট টাইম, পার ইউনিট ওয়েভলেন্থ, একক তরঙ্গ দৈর্ঘ্যে অ্যাবাউট দ্য ওয়েভলেন্থ ল্যামডা। তাহলে আমার টেম্পারেচার স্পেসিফিক, আমার ল্যামডা কি স্পেসিফিক, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট তরঙ্গের দৈর্ঘ্যে আর একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা ব্ল্যাক বডি একক সময়ে, একক ক্ষেত্রফলে, একক তরঙ্গ দৈর্ঘ্যে যেই পরিমাণ শক্তি এমিট করতেছে ওইটাকে আমরা বলতেছি স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার। আমাদের এইটা নিয়েও কোয়েশ্চেন আসে। স্পেকট্রাল মানে কি? স্পেকট্রাল মানে হচ্ছে ডিপেন্ডেন্ট অন ওয়েভলেন্থ, মানে মানে স্পেকট্রাল বলতে ও হচ্ছে আপনার ল্যামডা বা একটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, এরকম একটা বস্তু। তাহলে দেখেন, আপনি যদি বলে হোয়াট ইজ স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার অ্যান্ড নর্মাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার, তাহলে ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ারে আমরা দেখছি কি যে একটা স্পেসিফিক টেম্পারেচারে আর স্পেসিফিক মানে একটা স্পেসিফিক টেম্পারেচারে যেই পরিমাণ শক্তি আমার বিকিরণ হচ্ছে ওইটা কতটুকু, ইবি ইজ প্রপোর্শনাল টু T⁴। বাট স্পেকট্রাল ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে আমি কি বলতেছি যে আমার একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্যে পার ইউনিট টাইম বা একক সময়, একক ক্ষেত্রফলে, একক তরঙ্গ দৈর্ঘ্যে যেই পরিমাণ আমার শক্তি বিকিরিত হচ্ছে, মানে এটা আরও স্পেসিফিক হয়ে গেল, ঠিক আছে, এটা দিয়ে ক্যালকুলেশন করা আরও ইজি হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমি বলছি স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার। এটার একটা সূত্র আছে, ই বি ল্যামডা, এখানে দেখেন ল্যামডা টি, এই ল্যামডা টি মানে এটা একটা স্পেসিফিক ওয়েভলেন্থ আর স্পেসিফিক টেম্পারেচারে, ই বি ল্যামডা সমান সমান C1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার C2 বাই ল্যামডা টি মাইনাস 1, ঠিক আছে। তো এইখানে যেখানে C1 এর একটা নির্দিষ্ট মান আছে, C2 এর একটা নির্দিষ্ট মান আছে, এখানে যদি আপনি একটু খেয়াল করেন দেখেন এইখানে কিন্তু আমার এই যে ই এর একটা ফাংশন পাচ্ছি, তাপমাত্রার একটা ফাংশন পাচ্ছি, আমাদের এইটার ইউনিট যেটা দাঁড়ায় সেই ইউনিটটা দাঁড়ায় হচ্ছে আপনার ওয়াট পার মিটার স্কোয়ার মাইক্রোমিটার, ঠিক আছে। তো একক আয়তন, একক ক্ষেত্রফল, একক সময় আমার যে পরিমাণ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হিট মানে একটা ব্ল্যাক বডি রেডিয়েশন করতেছে, আমরা ওইটাকে বলতেছি স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার। আচ্ছা, এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটাকে আমরা বলতেছি ওয়েইনস, WEINS, ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল। তো ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল কি বলছে দেখেন, দ্য এমিশন অফ রেডিয়েশন ইজ কন্টিনিউয়াস ফাংশন অফ ওয়েভলেন্থ। কি? কন্টিনিউয়াস ফাংশন অফ ওয়েভলেন্থ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ওয়েন্স ডিসপ্লেসমেন্ট লতে। তো ওয়েন্স ডিসপ্লেসমেন্ট লতে বোঝার আগে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে দেখেন যে যে পরিমাণ এমিটেড রেডিয়েশন বা যে পরিমাণ রেডিয়েশন এনার্জি এমিট হচ্ছে অফ বড় ওয়েভলেন্থ, যে কোনো একটা ওয়েভলেন্থের জন্য, এটা একটা স্পেসিফিক টেম্পারেচারে, মানে একটা স্পেসিফিক টেম্পারেচারে মানে ওয়েভলেন্থের সাথে সাথে এটা বাড়ে, তারপরে এটা ওর পিকে পৌঁছায়, মানে সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়, যে এটা আস্তে আস্তে আপনার হচ্ছে কমতে থাকে। আমি যদি এক্সাম্পলটা আপনাকে দেখাই, মানে গ্রাফটা একটু যদি এঁকে দেখাই, তাহলে দেখেন যে গ্রাফটা আসবে এরকম, এই এই মনে করেন এইটা হচ্ছে আপনার যে রেডিয়েশন এমিট হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ। তো এইটা মনে করেন আস্তে আস্তে ওয়েভলেন্থ বাড়ার সাথে সাথে একটা সময় যে পিকে আসুন, এবার আস্তে আস্তে কমা শুরু করে।
এবার মনে করেন আপনি টেম্পারেচার, এটা মনে করেন এটা হলো 100 কেলভিনের জন্য, ঠিক আছে? এবার আপনি টেম্পারেচার বাড়ায় যখন 300 কেলভিন করবেন, তখন এই জিনিসটা হালকা এরকম হয়ে কমা শুরু করবে, তারপরে আস্তে আস্তে এরকম হবে, তারপরে আস্তে আস্তে এরকম হবে। হ্যাঁ, তো দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই যে পয়েন্টগুলা, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম পয়েন্টগুলো একটা লাইন বরাবর এখানে করে চেঞ্জ হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। আর যত পিক পয়েন্টগুলো আছে, এই পিক পয়েন্টগুলো একটা স্পেসিফিক ওয়েভলেন্থের এই দিকে কনসেন্ট্রেটেড, ঠিক আছে? এই যে বেশিরভাগ পিক পয়েন্টটা কিন্তু আপনার ভায়োলেট আর রেড, এই দুইটার মাঝখানে কনসেন্ট্রেটেড। ভায়োলেট কালার আর রেড কালার, এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের মাঝখানে আপনার বেশিরভাগ আপনার হচ্ছে ইয়েগুলা কনসেন্ট্রেটেড, ঠিক আছে? তো এই যে বলা হচ্ছে যে অ্যাট এনি ওয়েভলেন্থ অ্যামাউন্ট অফ রেডিয়েশন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, অর্থাৎ আপনার তাপমাত্রা যত বাড়বে আপনার রেডিয়েশন তত বাড়বে। দেখেন আগে হচ্ছে এই, মনে করেন এইটা হচ্ছে পয়েন্ট এক্স, ঠিক আছে? আগে এক্স পয়েন্টের রেডিয়েশন এতটুকু ছিল যখন 100 কেলভিন ছিল। 200 কেলভিনে এক্স পয়েন্টের রেডিয়েশন এনার্জি কি বেড়ে গেছে না? আবার টেম্পারেচার বাড়লে আবার বাড়বে, আবার মানে একই ওয়েভলেন্থে আমার টেম্পারেচার যত বাড়বে, টেম্পারেচার যত বাড়তেছে ওয়েভলেন্থ যদি আমি কনস্ট্যান্ট রাখি আমার এনার্জি বাড়বে, ঠিক আছে? আর এইটাই ওয়েইন বলতেছে, ঠিক আছে? তো ওয়েইন যেটা করছে, ওয়েইন হচ্ছে ওর গ্রাফের মাধ্যমে যে অ্যাজ টেম্পারেচার ইনক্রিজ দ্য পিক অফ দ্য কার্ভ শিফটস টুয়ার্ডস দ্য শর্টার ওয়েভলেন্থস, মানে আপনার যত তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখেন এই যে পিকগুলো, এই পিক আগে কোথায় ছিল? এই পিক আগে এইখানে ছিল, ঠিক আছে? তাপমাত্রা বাড়তে পারছে আগে, আস্তে আস্তে পিক এই দিকে সরে যাচ্ছে, ঠিক আছে? মানে পিক মানে সর্বোচ্চ অবস্থা বা সর্বোচ্চ সর্বোচ্চ শক্তিটা এই দিকে দেখেন সরা শুরু করছে, মানে শর্টার ওয়েভলেন্থ বা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যাওয়া শুরু করতেছে। এইটাকেই ওয়েভ হচ্ছে আপনার একটা ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল দ্বারা প্রকাশ করছে। এই লটা এখন আমাকে কী বলতেছে? ওয়েইনস, আচ্ছা এখানে পেজ নাই না, আমি একটা পেজ অ্যাড করি। হ্যাঁ, একটা সেকেন্ড। ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল বলতেছে, ওফ নাইস, হোয়াইট কালার চলে আসছে, তো আমরা ব্ল্যাক কালার নিতে হবে। ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল বলতেছে যে ল্যামডা টি, ঠিক আছে, ম্যাক্স পাওয়ারের ক্ষেত্রে সমান সমান টু 2897.8, এটা একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে মনে করেন আপনি একটা এইটার মাধ্যমে সাধারণত আমরা হচ্ছে বিভিন্ন ইয়ে করতে পারি, যেমন মনে করেন আপনার হচ্ছে জানা লাগবে যে আপনার কোন ওয়েভলেন্থে সূর্য আমাকে সর্বোচ্চ রেডিয়েশন দেবে, সূর্য, ঠিক আছে? কোন ওয়েভলেন্থে সূর্য আমাকে ম্যাক্স রেডিয়েশন দিবে। তাহলে আপনি 2897.8কে সূর্যের যে তাপমাত্রা সেটা, মানে সূর্যের সারফেস টেম্পারেচার 5780 দিয়ে ভাগ দিবেন, তাহলে দেখবেন আপনি এখানে পাচ্ছেন হচ্ছে প্রায় 0.5 মাইক্রোমিটার, 0.5 মাইক্রোমিটার, ঠিক আছে, বা 500 ন্যানোমিটার বলতে গেলে, 10⁻⁻6 এটা। আর এখানে হচ্ছে আপনি যদি এক উঠায় দেন তাহলে হয়ে গেলো 10⁻⁷, আর এটার সাথে আরও যদি অ্যাড করেন তাহলে বলা যায় 500 ন্যানোমিটার প্রায়। তো এই 500 ন্যানোমিটারের ওয়েভলেন্থে আপনার সূর্য আমাকে ম্যাক্সিমাম যে ওর রেডিয়েশন আছে, এই ম্যাক্সিমাম রেডিয়েশনটাও এমিট করবে। তো এই ওয়েন্সের ডিসপ্লেসমেন্ট লটা এইটাই বোঝাচ্ছে আপনার যে আপনার যে টেম্পারেচার অফ দ্য সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভলেন্থ অ্যান্ড দ্য ডাইরেকশন অফ এমিটেড রেডিয়েশন, এইটার উপর হচ্ছে আপনার সরি আপনার ওয়েইনসের যে ডিসপ্লেসমেন্ট ল, এটাই বোঝাচ্ছে যে যত আপনি তাপমাত্রা বাড়াচ্ছেন তত আমার পিক পয়েন্টটা আস্তে আস্তে লেফটের দিকে শিফট হয়ে যাচ্ছে একটা কার্ভের, ঠিক আছে? আর আপনি যত উপরে টেম্পারেচারে যাবেন তত আপনার যেই ওয়েভলেন্থটা যেখানে হচ্ছে আমার পিক পয়েন্ট বা সর্বোচ্চ বিকিরণ ঘটে সেইটা আস্তে আস্তে কমা শুরু করবে বা লোয়ার রিজিয়নগুলোর দিকে আসা শুরু করবে, ঠিক আছে? দেখেন বেশিরভাগ পিক পয়েন্টগুলোই কিন্তু আপনার ভায়োলেট আর রেডের মধ্যে, ঠিক আছে? এই জিনিসটাই ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল দিয়ে বোঝানো হচ্ছে। এইটা যদি আপনি একটা ছবি, এটা মানে এটা পরীক্ষা আসতে পারে যে এক্সপ্লেইন ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল, তখন আপনি এইগুলা নর্মালি লিখলেই হচ্ছে। আর তাছাড়া যেটা মানে আপনি প্রথমে লিখতে হবে যে আমার যেই পরিমাণ এমিটেড এনার্জি হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন আছে। আমি বলে দিই পরীক্ষায় কী লিখবেন। এইটা লিখলে যে আপনি 100% মার্ক পাবেন তা না, বাট আমি জাস্ট নর্মালি বলে দিচ্ছি যে আপনি পরীক্ষায় প্রথমে লিখবেন দ্য এমিটেড রেডিয়েশন ইজ আ কন্টিনিউয়াস ফাংশন of wavelength, ঠিক আছে, at any specified temperature
টেম্পারেচার টি, এটা প্রথমে ইনক্রিজ করে, ইট ইনক্রিজেস, রিচেস দ্য পিক অ্যান্ড দেন ডিক্রিজেস, ঠিক আছে, ইনক্রিজ, পিক, ডিক্রিজ, এটা আপনার প্রথম লাইন হবে। এরপরে আপনি লিখবেন যে অ্যাট এনি ওয়েভলেন্থ দ্যাট অ্যামাউন্ট অফ এমিটেড রেডিয়েশন ইনক্রিজেস উইথ টেম্পারেচার, এটা আপনার দ্বিতীয় পয়েন্ট। অ্যাট এনি ওয়েভলেন্থ, ঠিক আছে, যে কোনো ওয়েভলেন্থে টেম্পারেচার বাড়ার সাথে সাথে অ্যামাউন্ট অফ রেডিয়েশন বাড়ে, ঠিক আছে, আপনার দ্বিতীয় পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনি লাস্টে কী লিখবেন যে যত আমার টেম্পারেচার বাড়তেছে তত আমার পিক পয়েন্টটা লেফটের দিকে বা শর্টার ওয়েভলেন্থের দিকে মুভ করতেছে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আপনি এটা দিবেন যে ল্যামডা টি সমান সমান 2897.8 মাইক্রোমিটার কেলভিন। এই চারটা পয়েন্ট আপনি আর একটা গ্রাফ আঁকবেন, গ্রাফের এইখানে আপনার ইবি থাকবে, ইবি ল্যামডা থাকবে এখানে, ঠিক আছে, আর এইখানে আপনি দিবেন হচ্ছে ওয়েভলেন্থ ন্যানোমিটারে বা মাইক্রোমিটার, আপনি যেটাই দেন, আর এরকম করে এইটা একবার রাখবেন, তারপর আস্তে আস্তে টেম্পারেচার ইনক্রিজ করবেন আর এটা এরকম করে ইনক্রিজ করতে থাকবেন। এইখানে এরকম করে একটা মানে পিক পয়েন্টগুলো এরকম একটা কার্ভ তৈরি করবে আর এরকম একটা দিয়ে দেখাবেন যে পিক পয়েন্টগুলো ভায়োলেট আর রেডের মধ্যে আপনার হচ্ছে কনজাস্টেড হয়ে আছে। এইগুলো আমার ওয়েইনসের ডিসপ্লেসমেন্ট ল। এরপরে কয়েকটা ছোটোখাটো টপিক আছে যেগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে বলে চলে যাব, কারণ এগুলা খুবই ইম্পর্টেন্ট, মানে টপিকগুলো ইম্পর্টেন্ট, বাট আমি এগুলোকে জাস্ট ছোটো করে বলে চলে যাবো, ঠিক আছে। দেখেন প্রথমে বলতেছে যে এমইসিভিটি কি, ঠিক আছে, প্রথমে বলছে এমইসিভিটি, এমইসিভিটি বা ই হচ্ছে আমরা ওই যে প্রতিসরাঙ্ক পড়তাম না, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক টাইপের। বলা হচ্ছে যে এমিসিভিটি অফ আ সারফেস রিপ্রেজেন্টস দ্য রেশিও অফ রেডিয়েশন ইমিটেড বাই দ্য সারফেস এট আ গিভেন টেম্পারেচার টু দ্য রেডিয়েশন ইমিটেড বাই ব্ল্যাক বডি এট দ্য সেম টেম্পারেচার। মনে করেন টি টেম্পারেচারে একটা সারফেস এস যেই পরিমাণ এনার্জি দিবে আর একটা ব্ল্যাক বডি যেই পরিমাণ এনার্জি দিবে, এই একই টেম্পারেচারে এই দুইটা যে রেশিও, ওইটাকে আমি এমিসিভিটি বলতেছি, ঠিক আছে। এইটার মান হচ্ছে যদি 1 হয় তাহলে বুঝতে পারবো যে হচ্ছে এই জিনিসটা প্রায় বা একেবারে একটা ব্ল্যাক বডির মতোই কাজ করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে এইটা 0 থেকে 1-এর মধ্যে সাধারণত এমিসিভিটিটা থাকে, ঠিক আছে, যে আপনার সর্বোচ্চ এটা ব্ল্যাক বডি আর 0 হইলে তো এটা কোনো মানে এমিটই করে না, ঠিক আছে। আর এইটা এছাড়া এর মাঝখানে থাকে যে ব্ল্যাক বডির থেকে অর্ধেক একই টেম্পারেচার ব্ল্যাক বডির উপর এইগুলা করতেছে, ঠিক আছে। এখন এমিসিভিটি অফ আ রিয়েল সারফেস ইজ নট কনস্ট্যান্ট, মানে একটা আসল বস্তুর এটা কনস্ট্যান্ট করে না, এটা তাপমাত্রার সাথে ভ্যারি করে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভলেন্থ অ্যান্ড দ্য ডাইরেকশন। Therefore, emissivity can be defined for a surface depending on the effects considered. তাহলে আমার এমিসিভিটি একটা রিয়েল সারফেসে কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করছে আপনার তাপমাত্রার উপরে, এটা ডিপেন্ড করতেছে আপনার ওয়েভলেন্থের উপরে, এটা ডিপেন্ড করতেছে ডিরেকশন, এই তিনটার উপরে এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো আপনার এমিসিভিটি এই তিনটার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড ফাইনালি যে মোস্ট অফ দ্য এলিমেন্টাল এমিসিভিটি অফ আ সারফেস এট আ গিভেন টেম্পারেচার ইজ স্পেকট্রাল ডাইরেকশনাল এমিসিভিটি। স্পেকট্রাল ডাইরেকশনাল এমিসিভিটি আমরা স্পেকট্রাল ব্ল্যাক বডি রেডিয়েশন মানে ব্ল্যাক বডি এমিসিভ রেডিয়েশন পড়ছিলাম আমরা, ব্ল্যাক বডি এমিসিভ যে ওটা পড়ছিলাম যে হচ্ছে ব্ল্যাক বডি কী পরিমাণ শক্তি করে, আর আমরা হচ্ছে পার ওয়েভলেন্থ পার সেকেন্ড পার ইউনিট এরিয়ায় কী পরিমাণ আমার এটা করে, এটাকে মানে এনার্জি রিলিজ করে, ওটাকে আমরা বলতাম স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার। তো ওরকমইভাবে আমরা এমিসিভিটির ক্ষেত্রেও একটা স্পেকট্রাল জিনিস দেখবো, ঠিক আছে। এমিসিভিটির ক্ষেত্রে আমরা স্পেকট্রাল জিনিসটা কীভাবে দেখবো, বলা হচ্ছে যে দ্য মোস্ট এলিমেন্টাল এমিসিভিটি অফ আ সারফেস এট আ গিভেন টেম্পারেচার ইজ স্পেকট্রাল ডিরেকশনাল এমিসিভিটি। এটা কি, উইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অফ রেডিয়েশনস ইমিটেড বাই দ্য সারফেস অফ আ স্পেসিফাইড ওয়েভলেন্থ ইন স্পেসিফিক ডিরেকশন টু দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন ইমিটেড বাই আ ব্ল্যাক বডি অ্যাট সেম টেম্পারেচার অ্যাট সেম ওয়েভলেন্থ। তাহলে দেখেন দুইটা জিনিস মানে চারটা জিনিস আমার এখানে মেইনলি দেখতে হবে। একটা হচ্ছে স্পেকট্রাল এমিসিভিটি, কী জিনিস, স্পেকট্রাল ডাইরেকশনাল এমিসিভিটি, স্পেকট্রাল directional emissivity. So spectral directional emissivity, which is defined as the radiation or ratio of intensity of radiation emitted by a surface at a specified wavelength in a specified direction. তাহলে বলতেছে এই জিনিসটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক ওয়েভলেন্থে যেই পরিমাণ আমার
শক্তি রিলিজ হচ্ছে বা একটা ব্ল্যাক বডি যে পরিমাণ ইন্টেন্সিটিতে আপনার শক্তি রিলিজ করতেছে। এখানে দুইটা জিনিস স্পেসিফিক, একটা হচ্ছে আপনার ওয়েভলেন্থটা স্পেসিফাইড হইতে হবে, মানে ওর যদি ল্যামডাটা ফিক্স থাকতে হবে, দ্বিতীয় কথা ডিরেকশনটা ফিক্স থাকতে হবে বা দিকটা ফিক্স থাকতে হবে। যখন আপনি হচ্ছে এই দুইটার মধ্যে ইন্টেন্সিটি যখন একটার একটা রেশিও করবেন, মানে এইটাও আপনার ওই ইয়ের মতোই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা সব প্রতিসরাঙ্কর মতোই, খালি আপনি একটা ব্ল্যাক বডি থেকে যেই পরিমাণ মানে এনার্জি রেডিয়েট হচ্ছে বা বের হয়ে যাচ্ছে বা এমিট হচ্ছে, ওইটার যে ইন্টেন্সিটি আর আপনি নর্মাল একটা সারফেস থেকে যতটুকু বের হচ্ছে ওইটার ইন্টেন্সিটি, এই দুটো রেশিও করতেছেন। বাট আগেরটা মানে নর্মাল এমিসিভিটি আর স্পেকট্রাল ডিরেকশনাল এমিসিভিটির মধ্যে পার্থক্য কি, যে নর্মাল এমিসিভিটিতে কিন্তু আমার কোনো ডিরেকশন নেই, এটা জাস্ট দুইটা নর্মাল রেশিও। বাট স্পেকট্রাল ডিরেকশনাল এমিসিভিটিতে আমার একটা ওয়েভলেন্থ স্পেসিফাইড হইতে হবে, মানে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট হইতে হবে, আমার দিক নির্দিষ্ট হইতে হবে। আর ব্ল্যাক বডি আর যে হচ্ছে নর্মাল বডি যেটার সাথে আমরা কম্পেয়ার করতেছি, ওইটার সেম টেম্পারেচার হইতে হবে দুইটার, আর সেম টেম্পারেচার হইতে হবে, আর সেম ওয়েভলেন্থের আপনার হচ্ছে এনার্জি রেডিয়েট করতে হবে। সো এই চারটা কন্ডিশন মেইনলি যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা ওটাকে স্পেকট্রাল ডিরেকশনাল এমিসিভিটি বলতে পারবো। এরপরে দেখেন, এরপরে আমরা তিনটা জিনিস মেইনলি হচ্ছে পড়বো, সেটা হচ্ছে এখানে খুবই ছোটোখাটো পড়াশোনা। সেটার মধ্যে প্রথমটাকে আমরা বলতেছি যে হচ্ছে আপনার মানে অ্যাবজর্ব, মানে একটা জিনিস পার ইউনিট এরিয়ায় কী পরিমাণ রেডিয়েশন হচ্ছে বা কী পরিমাণ রেডিয়েশন একটা বডি, মনে করেন এই একটা রেডিয়েশন বা বিকিরণ একটা বস্তু উপর পড়তেছে, ঠিক আছে? তো পার ইউনিট এরিয়ায় এই বিকিরণটা কতটুকু পড়তেছে ওটাকে আমরা রেডিয়েশন ফ্লাস্ক বলি, ঠিক আছে? ফ্লাস্ক মানে ওটাকে আপনি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবেন, বা এটাকে ইরিডেশনও বলা হয়, ইরিডিয়েশন এই জিনিসটাও বলা হয়। তো এটাকে আমরা জি দ্বারা ডেনোট করি, ঠিক আছে? মানে জি দ্বারা প্রকাশ করি। তো বলা হচ্ছে যে একটা বস্তুর উপরে যখন মানে রেডিয়েশন পড়বে, আমি তো বলছি আপনার কিছু রিফ্লেক্ট হবে, কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা বডিটা থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তো ধরে নিলাম আমি যেটা আমার মানে আমার যেই জিনিসটা ঢুকতেছে আমার ওটা জি পরিমাণ ঢুকতেছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে অ্যাবজর্বড, মানে আমরা এই যে এটা কি রিফ্লেক্ট হয়ে গেল না, ঠিক আছে? তাহলে যেই পরিমাণ রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে, মনে করেন যেই পরিমাণ রিফ্লেক্ট হয়েছে ওইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে জি রিফ্লেকশন, হ্যাঁ? যেই পরিমাণ রিফ্লেক্ট হয়েছে বাই টোটাল জি, এটা সমান সমান হচ্ছে রো। আর এইটাকে বলতেছে আমরা রিফ্লেক্টিভিটি। যেই পরিমাণ অ্যাবজর্বড হয়েছে, ঠিক আছে, জি অ্যাবজর্বড, যেই পরিমাণ অ্যাবজর্বড হয়েছে ভাগ টোটাল জি, মানে যে পরিমাণ ওটার উপর আপতন হয়েছে ওইটাকে বলতেছি আলফা। আর যেই পরিমাণ ওর ট্রান্সমিট হয়ে গেছে সমান সমান যেই পরিমাণ আমার ট্রান্সমিট হয়েছে ভাগ টোটালটা, এটাকে বলতেছি আমরা টাউ বা ট্রান্সমিটিভিটি। এটা হচ্ছে ট্রান্সমিটিভিটি টাউ, এটা হচ্ছে রিফ্লেক্টিভিটি বা রো, আর এটা হচ্ছে অ্যাবজর্বিটিভিটি বা আলফা। এইগুলার মানও আপনার 0 থেকে ছোট বা 1, আর মনে করেন 1-এর মধ্যে, 0 থেকে সমান বা বড়, আর 1-এর থেকে সমান বা ছোট। তো এই ট্রান্সমিটিভিটি, এমিটিভিটি আর ইয়ের একটা কয়েকটা ইকুয়েশন আছে। আমরা এই ইকুয়েশনগুলো দেখার পর আমরা গ্রিন হাউস দেখবো, দেন আমাদের এই জিনিসটা শেষ হয়ে যাবে। তো বলতেছে যে আমার যেই পরিমাণ রিফ্লেক্ট হচ্ছে, যেই পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে, আর যেই পরিমাণ ট্রান্সমিট হচ্ছে, এই সবগুলোকে যোগ করলে আমি যেই পরিমাণ ওপর আপতন হয়েছিল আমি এটা পাবো। আমরা যদি এইটাকে জি দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা লিখতে পারি, দেখেন যেই পরিমাণ বের হয়েছে এটাকে কী লেখা যায়, রিফ্লেকশন যদি রিফ্লেক্টিভিটি ইন্টু জি, যেই পরিমাণ অ্যাবজর্ব হয়েছে এটাকে লেখা যায় আলফা ইন্টু জি। এই যে আগের সূত্র থেকে, আগের সূত্রগুলো আমরা কী লিখতাম, রো সমান সমান জি রিফ্লেকশন বাই জি, তাহলে জিটা আপনি এখানে গুণ করে দিলে জি রিফ্লেকশন পেয়ে যাচ্ছেন, তাই না? তো ওই ওয়াইজ আমরা এটাকে ওইভাবে লিখছি। আচ্ছা, আর এটাকে লেখা যায় টাউ ইন্টু জি সমান সমান জি। এবার সব জায়গায় দিয়ে জি ভাগ করে দিলে দেখবেন রো প্লাস আলফা প্লাস টাউ সমান সমান লেখা যায় 1, যদি সব সাইডে আপনি জিতে ভাগ করেন। এখন আমরা বলতেছি যে একটা পারফেক্ট ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি কিন্তু আপনার রিফ্লেকশন কি করে না, ঠিক আছে? পারফেক্ট ব্ল্যাক বডি ট্রান্সমিটও করে না। তাহলে পারফেক্ট ব্ল্যাক বডির ক্ষেত্রে এইটা হয়ে যাবে 0 0। আচ্ছা, আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি, একটা কালার, সরি, হ্যাঁ, এটা হবে 0, এটা হবে 0। তাহলে বলা যায় আলফা ইকুয়াল টু 1। হ্যাঁ, এখন
অপ্যাক সারফেস, ঠিক আছে? অপ্যাক সারফেস মানে ঘোলা, অপ্যাক মানে ঘোলা। তো ঘোলা সারফেস আমার কি হয়? ঘোলা সারফেসের ক্ষেত্রে দেখেন আমার রো প্লাস আলফা প্লাস টাউ ইকুয়াল টু 1। ঘোলা সারফেসে কিন্তু আমার ট্রান্সমিট হয় না, মানে ওইখানে ছেদ করে কোনো কিছু চলে যায় না। তাহলে রো প্লাস আলফা সমান সমান 1, এটা হচ্ছে অপ্যাক সারফেস। মানে লিকুইড আর সলিডের ক্ষেত্রে, মানে মোস্ট অফ দ্য লিকুইড আর সলিডে কিন্তু আমার অপ্যাক থাকে, মানে আপনার হচ্ছে স্বচ্ছ থাকে না, অস্বচ্ছ থাকে। তো অস্বচ্ছ যেগুলো ওগুলোর ক্ষেত্রে আপনার রো প্লাস আলফা ইকুয়াল টু 1। আর বেশিরভাগ যে গ্যাস থাকে ওদের যে রিফ্লেক্টেন্স এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? বেশিরভাগ গ্যাস কিন্তু আপনার রিফ্লেক্ট করার কোনো ক্ষমতা রাখে না। তো গ্যাসের ক্ষেত্রে, এটা গ্যাসের ক্ষেত্রে আমি বলতেছি, গ্যাসের ক্ষেত্রে যেহেতু ওর রিফ্লেকশন পাওয়ার 0 থাকে, তাহলে এই কারণে ওর আসবে খালি আলফা প্লাস টাউ, ওর রো এর কোনো ভ্যালু আসবে না। তাহলে গ্যাসের ক্ষেত্রে এইটা, অপ্যাকের ক্ষেত্রে হচ্ছে এইটা রো প্লাস আলফা ইকুয়াল টু 1, আর পারফেক্ট ব্ল্যাক বডির ক্ষেত্রে আলফা ইকুয়াল টু 1। এই হচ্ছে আমার তিনটা ইয়ে। এরপরে কারশফ সাহেবের একটা ল আছে। তো কারশফ সাহেব কি বলতেছেন আমরা যদি একটু দেখি। কারশফ সাহেবের ল পড়ার পরে আমরা গ্রিন হাউস পড়লে আমাদের মোটামুটি কাজ শেষ। কারশফ সাহেব বলছে যে আমরা ধরে নিলাম যে আমার এই একটা বস্তু আছে, এটার মধ্যে মনে করেন এটা এমন একটা ছোট বস্তু আছে, ঠিক আছে? তো কারশফ সাহেব বলছে যে কনসিডার স্মল বডি অফ সারফেস এএস, এমিসিভিটি ই, অ্যাবজর্পটিভিটি আলফা অ্যান্ড টেম্পারেচার টি কন্টেনিং আ লার্জ আইসোথার্মাল এনক্লোজার এট সেম টেম্পারেচার, ঠিক আছে? বলা হচ্ছে আইসোথার্মাল মানে এই যে জিনিসটা, এটা একটা আইসোথার্মাল এনক্লোজার, ঠিক আছে? এই জিনিসটা এটা একটা আইসোথার্মাল এনক্লোজার, মানে এখানে সমতাপ, এটা একটা ব্ল্যাক বডি হিসাবেও কাজ করে, ঠিক আছে? ভিতরেরটা কিন্তু ব্ল্যাক বডি না, বাট একটা ব্ল্যাক বডি। তো ও বলছে যে রিগার্ডলেস অফ দ্য রেডিয়েটিভ প্রপার্টিজ অফ দ্য এনক্লোজার সারফেস, দেয়ারফর দ্য রেডিয়েশন ইনসিডেন্ট অন এনি পার্ট অফ দ্য সারফেস অফ দ্য স্মল বডি ইজ ইকুয়াল টু দ্য রেমিটেশন এমিটেড বাই দ্য ব্ল্যাক বডির টেম্পারেচার টি। মানে যেই পরিমাণ, বলতেছে যে এটা যদি একটা ব্ল্যাক বডি হয় আর আমি এর যদি বিভিন্ন রেডিয়েটিভ প্রপার্টি অফ দ্য ইনক্লোজার সারফেস, মানে এই সারফেসের বিভিন্ন প্রপার্টিকে আমি যদি নেগলেক্ট করি, তাহলে যেই পরিমাণ আমার হচ্ছে রেডিয়েশন এই ভিতরের বস্তুটার উপর আপাতন হবে, ওই পরিমাণ রেডিয়েশন কি আমার এই ব্ল্যাক বডিটা বিকিরণ করবে, ঠিক আছে? তাহলে মানে যেই যা এর ভিতরে যা ঢুকতেছে এর ভিতর দিয়ে তাই বের হইতে হবে, তাই না? তাহলে তাই যদি বলে থাকে তাহলে দেখেন বলা যায় যে জি, আমরা কি দেখছিলাম যে একটা আপাতন, যেই পরিমাণ রেডিয়েশন আপাতন হয় ওটা জি, আর যেই পরিমাণ শক্তি আমার অ্যাবজর্ভ করে আমরা ওটাকে বলতাম কি ইবি, মানে একটা ব্ল্যাক বডি যেই পরিমাণ শক্তি বিকিরণ করতেছে, আর জি হচ্ছে যেই পরিমাণ শক্তি একটা বস্তুর উপর পড়তেছে। এই দুইটা সমান, এরা কার সমান? T⁴ এর সমান, ওই যে আমরা দেখছিলাম, তাই না? ওইখান থেকে এখন আমরা এটাও তাহলে বলতে পারি যে স্মল বডিটা পার ইউনিট সারফেস এরিয়ায় যতটুকু, মানে আমরা কিন্তু সব কিছু একক ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলে কাজ করছি। বলছে যে এ যতটুকু অ্যাবজর্ভ করবে, তাই না? এ অ্যাবজর্ভ করে, অ্যাবজর্পটিভিটি যদি আলফা হয় তাহলে এ কতটুকু অ্যাবজর্ভ করবে? এ আলফা জি পরিমাণ অ্যাবজর্ভ করবে, শোষণ করবে ও। তাহলে বলতেছে যে ও আলফা জি পরিমাণ যেটা শোষণ করবে ওইটা কি, এই যে এইটার আলফা গুণ হবে। যদি আলফা ইন্টু জি, মানে জি এর সাথে আলফা গুণ করি তাহলে এটার সাথে আলফা গুণ হবে, তাহলে এটাকে বলা যায় আলফা রো T⁴, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু গুছাই লিখি। আলফা জি সমান সমান, মানে যে পরিমাণ অ্যাবজর্ভ হচ্ছে আলফা রো T⁴, মানে যা দেখেন কি বলছিল যে যতটুকু আপাতন হবে ততটুকুই বিকিরণ হতে হবে। তাহলে যতটুকু শোষণ হবে, যদি যা আপাতন হয়েছে তার আলফা গুণ হয় যতটুকু শোষণ হবে, সেটা যদি যা আপাতন হয়েছে তার আলফা গুণ হয়, তাহলে যেটা বিকিরিত হয়েছে ওটারও আলফা গুণ হবে, মানে এইটার আলফা গুণ, যেটা আমরা এখানে দেখাইছি। আচ্ছা, তো এইখান থেকে ও বলতেছে যে হচ্ছে যেই পরিমাণ এই রেডিয়েশন, এই স্মল বডিটা যদি কোনো রেডিয়েশন বের করে, মনে করেন এটা কিছু পরিমাণ রেডিয়েশন বের করে দিল, তা আমরা তো ওইটার এমিসিভিটি ইও দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এমিসিভিটিকে কি বলতে পারি? যেই পরিমাণ এনার্জি বের হয়েছে ওইটা হচ্ছে ই ইন্টু রো T⁴, ঠিক আছে? যেই পরিমাণ এই ছোট বস্তুটা যেই পরিমাণ বের করতেছে ওটা হচ্ছে এমিসিভিটি ইন্টু সিগমা T⁴। তো
ক্রিশফ ল আপনাকে এইটাই বলতেছে যে যেই পরিমাণ শক্তি এই বস্তুটা অ্যাবজর্ভ করবে, যদি মনে করেন যেহেতু এখানে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সমতা আছে, বলে যে আইসোথার্মাল জিনিস, তাপীয় সমতা থাকলে আমার কি যেই পরিমাণ আমি হিট দিব আর যেই পরিমাণ হিট আমার ঢুকবে বা যে পরিমাণ রেডিয়েশন দিব, যে পরিমাণ রেডিয়েশন বের হবে, ওটা দুইটা কি সমান হওয়া লাগবে। তো ওই দিক থেকে ও বলতেছে যে এমিসিভিটি রো টি টু দি পাওয়ার 4 সমান সমান আলফা রো টি টু দি পাওয়ার 4, মানে যা অ্যাবজর্ব হবে আর যা বিকিরণ হবে দুইটাই সমান হইতে হবে। তো ওইখান থেকে বলতেছে যে যে কোনো ইনক্লোজারের ক্ষেত্রে, মানে বদ্ধ বস্তুর ক্ষেত্রে আমার এমিসিভিটি আর আলফা সমান হয়। এইটাই কৃষক বলতেছে যে দ্যাট ইজ দ্য এমিসিভিটি অফ আ সারফেস অ্যাট টি টেম্পারেচার ইজ ইকুয়াল টু দ্য অ্যাবজর্বটিভিটি অফ রেডিয়েশন কামিং ফ্রম দ্য সারফেস অ্যাট দ্য সেম টেম্পারেচার উইচ ইজ নোন অ্যাজ কার্শফ ল, মানে যা আমি বিকিরণ করবো আর যা অ্যাবজর্ব করবো আমার এই দুটা সমান। তাহলে আপনাকে যদি পরীক্ষার খাতায় কার্শফ ল কি বা কার্শফ ল এক্সপ্লেইন করতে বলে আপনি কিভাবে করবেন? আপনি কার্শফ ল এক্সপ্লেইন করার সময় খুব স্বাভাবিকভাবে প্রথমে কিছু কিছু জিনিসপত্র বলবেন, যে ধরে নেই একটা বস্তু আছে, স্মল বডি আছে, আপনি প্রথমে লিখবেন একটা স্মল বডি আছে, ছোট বস্তু আছে, যেটার বডির ইয়ে হচ্ছে এএস, এটার এরিয়া, এটার এমিসিভিটি হচ্ছে ই, এটার অ্যাবজর্বটিভিটি হচ্ছে আলফা, এটার তাপমাত্রা হচ্ছে টি, যেটা একটা আইসোথার্মাল বা সমতাপীয় অবস্থায় আছে, কারণ আমার সমতা লাগবে, মানে ইকুইলিব্রিয়াম স্টেট লাগবে, তাহলে আইসোথার্মাল অবস্থায় আছে। আর একটা এনক্লোজার আছে, এনক্লোজারের সারফেস কন্ডিশনগুলো আমরা, মানে সারফেস রেডিয়েশনের যে প্রপার্টি, এটা আমরা ইগনোর করব। মানে এটা যদি এনক্লোজার হয়, এটা বাইরের দিকে যেটা দিচ্ছে ওটাকে আমরা ইগনোর করবো না, খালি ভিতরের দিকেরটাকে চিন্তা করবো, ঠিক আছে, ভিতরের দিকে কতটুকু দিচ্ছে। আর সারফেস রেডিয়েশন আপনি ইন্টারফেয়ার করবো, এটা আপনি 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। আর এরপরে আপনি বলবেন যে হচ্ছে তাহলে, আর এটা একটা ব্ল্যাক বডি, ঠিক আছে, এই এনক্লোজারটা একটা ব্ল্যাক বডি, তাহলে এটা আপনার 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্ট আপনি কি বলবেন, যে জি পরিমাণ এনার্জি যদি আমার বস্তু স্মল বডিটার ওপর পড়ে, আর ওইটা অবশ্যই ই পরিমাণ ব্ল্যাক বডি যেটা রেডিয়েট করতেছে ওটা সমান হতে হবে, যেটা হবে সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে যদি আমার একটা মানে যেই পরিমাণ এনার্জিটা ওই স্মল বস্তুটা অ্যাবজর্ব করবে ওটা অবশ্যই আলফা জি হতে হবে, তাহলে ওইটা আলফা এবি হবে, মানে আলফা সিগমা টি টু দি পাওয়ার 4। আর যেই পরিমাণ শক্তি ওই স্মল বস্তুটা অ্যাবজর্ব করার পর এমিট করবে ওইটা হবে এফসাইলন ইন্টু জি, যেটা হবে এফসাইলন ইন্টু ইবি ইকুয়াল টু এফসাইলন সিগমা টি টু দি পাওয়ার 4। এখন বলতেছে যেহেতু সমতা আছে তাহলে এটার এটা সমান হইতে হবে। এখান থেকে আমরা সিগমা টি টু দি পাওয়ার 4 যদি কেটে দেই, তাহলে আলফা সমান সমান এমিসিভিটি একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে। তাহলে কিরচফ ল কি বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ Kirchhoff law বলতেছে যে for a specific temperature the emissivity of a surface at a specific temperature is equal to the absorptivity of radiation coming from that surface at the same temperature, যেটাকে Kirchhoff law বলতেছে, মানে আলফা আর ই সমান, ঠিক আছে। এরপরে গ্রে বডি, আর এরপরে হচ্ছে আমার গ্রিন হাউস ইফেক্ট হলে আমাদের শেষ। তো গ্রে বডি কাকে বলতেছে? গ্রে বডি বলা হচ্ছে যে একটা, আমরা যদি একটা ব্ল্যাক বডি দেখি, আমি ছবিগুলো আঁকাই, হ্যাঁ একটা সেকেন্ড দেন আমাকে। তো একটা ব্ল্যাক বডির ক্ষেত্রে আপনি মনে করেন একটা পারফেক্ট এরকম একটা ইয়ে আসে, ঠিক আছে, এটা একটা ব্ল্যাক বডি, হ্যাঁ। তো এই ব্ল্যাক বডির ক্ষেত্রে এখানে মনে করেন এমিসিভিটি হচ্ছে ব্ল্যাক বডির সমান, হ্যাঁ। আর একটা অ্যাকচুয়াল অবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা, এটা হচ্ছে ব্ল্যাক বডির ক্ষেত্রে, অ্যাকচুয়াল অবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা এরকম আঁকা বাঁকা এমন হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট। তো আমরা কি করি, আমরা হচ্ছে এই জিনিসটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো না, তো ওইটার সুবিধার্থে আমরা ধরে নেই যে আমাদের কাছে এমন একটা সিম্পল অ্যানালাইসিস করার জন্য আমরা ধরে নেই যে একটা বস্তু যার রেডিয়েটিভ প্রপার্টি আলফা, রো আর এমিসিভিটি, মানে রেডিয়েটিভ প্রপার্টি যেগুলো আছে আলফা, তারপরে রো, এমিসিভিটি, এইগুলা হচ্ছে একটা স্পেসিফিক ওয়েভলেন্থের, কারণ দেখেন এইখানে হচ্ছে ওয়েভলেন্থ বরাবর, আর এই দিকে যাবে হচ্ছে আপনার এমিসিভ পাওয়ার, ঠিক আছে, এমিসিভ পাওয়ার বা ইবি যেটাই বলেন আপনি, বা ই ল্যামডা বলা যায় এটাকে, বি বলা ঠিক হবে না কারণ এটা বি তো ব্ল্যাক বডির ক্ষেত্রে, ই ল্যামডা। তো এই জিনিসটা হচ্ছে একটা স্পেসিফিক টেম্পারেচার ক্ষেত্রে কনস্ট্যান্ট, এরকম একটা আমরা গ্রাফ নিয়ে আসি, ঠিক আছে। এইটাকে ধরে নেওয়া হচ্ছে এটা ব্ল্যাক বডির থেকে কম, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা গ্রে বডি, ঠিক আছে, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে আমাদের গ্রে বডি ডেফিনেশন দিলে কী বলবে, যে আমার যে মানে রেডিও অ্যাক্টিভ প্রপার্টিগুলো আছে
এই প্রপার্টিগুলো একটা ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ স্পেকট্রামের ক্ষেত্রে কনস্ট্যান্ট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য রেডিওঅ্যাক্টিভ প্রপার্টিজ অফ আলফা, রো অ্যান্ড এপসাইলন আর কনস্ট্যান্ট, মানে ধ্রুবক ওভার আ ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ স্পেকট্রাম। দেখেন বিভিন্ন বড় একটা মানে ওয়েভলেন্থের মানে আসতে বিভিন্ন ওয়েভলেন্থের ক্ষেত্রে কি এই প্রপার্টিগুলা আঁকা বাঁকা হচ্ছে না, এরা প্রায় কনস্ট্যান্টের মতো কাজ করতেছে। আমরা এটা মেইনলি অ্যানালাইসিসের জন্য ব্যবহার করি। এইটাই আপনি গ্রে বডি দিবেন, এখানে একটা ফিগারটা দিয়ে দিবেন এইটার, তাহলে এইটা মোটামুটি আপনার গ্রে বডির ডেফিনেশন হয়ে গেল। আর এখন বাকি থেকে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টটাকে তো আমি বেশি কিছু বলবো না, দুইটা জিনিস বলবো। প্রথম জিনিস হচ্ছে আমার যখন এই একটা গ্রিন হাউসের মধ্যে থেকে আলো ঢোকে, তো আলো যেই ল্যাম্বডা নিয়ে আসে, আলো হচ্ছে ভিতরে ঢোকার পরে ওর এখানে এনার্জি লস হয়, এনার্জি লস হয়ে ওর ওয়েভলেন্থটা বেড়ে যায়, বেড়ে গেলে ও আর ব্যাক যাইতে পারে না। আর যে আলোটা ঢোকে এটা সবসময় 0.3 মাইক্রোমিটার থেকে বড় আর 3 মাইক্রোমিটারের ছোট, এই রেঞ্জের মধ্যে হয়। আর যখনই হচ্ছে আপনার এইখান থেকে ঢুকে যায় তখন ওইটা হচ্ছে ওয়েভলেন্থ 3 মাইক্রোমিটার থেকে বড় হয়ে যায়, যার কারণে ও আর ব্যাক যাইতে পারে না। এর দিয়ে বেশি আমি কিছু বলবো না। দ্যাটস এন্ডস আওয়ার গ্রিন হাউস ইফেক্ট। এই দিয়ে মোটামুটি আমাদের হচ্ছে সব কিছু বেসিক জিনিসপত্র শেষ। এরপরে যদি এবার আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস চলে যাব, আমি আমার এইখান থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করব, আমি আর কষ্ট করে অন্য কোথাও যাব না। তো যদি একটু দেখেন, মার্ক আপ করার কোনো অপশন নেই, আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখেন এই যে ওয়েন ডাজ হিট ট্রান্সফার অকার, হিট ট্রান্সফার তখনই হবে যখন আমার তাপমাত্রার পার্থক্য থাকবে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য ফেনোমেনা অফ হিট ট্রান্সফার উইথ রেসপেক্ট টু থার্মাল এনভায়রনমেন্ট ওয়েন আ কুক prepares the fish curry by touching the cooking pan that was placed over a হিটিং সোর্স। মানে একটা যে লোক রান্না করতেছে ও কী করছে, একটা প্যান ধরে ওইটারে চুলার উপর দিয়ে রান্না করতেছে। তাহলে এখানে কী কী ধরনের হিট ট্রান্সফার হবে দেখেন, এইখানে অবশ্যই আপনার হচ্ছে কন্ডাকশন হিট ট্রান্সফার হবে, এরপর এখানে কনভেকশন হিট ট্রান্সফার হবে। কোথা থেকে? ওই যে আপনার কারির মধ্যে কি পানি দিচ্ছেন আপনি, তাহলে ওই যে পানির মধ্যে কী হচ্ছে, ন্যাচারাল কনভেকশন হচ্ছে। আর আপনি একটা হিট এক্সপেরিয়েন্স করবেন, ওইটা কি হবে, আপনি যদি ওই প্যানটার উপরে হাত রাখেন তাহলে আপনি একটা কি রেডিয়েশন হিট ট্রান্সফার এক্সপিরিয়েন্স করবেন। তাহলে এইটার এই গেল, দেখেন 6 মার্কে আপনি এইটুক লিখলেই হচ্ছে। এবার বলছে ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য ওভারঅল কোফিশিয়েন্ট অফ হিট ট্রান্সফার থ্রু আ ওয়াল হ্যাভিং থিন ফিল্ম অফ এয়ার অন বোথ দ্য হট অ্যাজ ওয়েল অ্যাজ কোল্ড সারফেসেস। তাহলে এটা আমার কি করতে হবে, দেখেন এই যে 8-এর বিটা যদি আমরা দেখি তাহলে, আচ্ছা এইগুলার না এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু মানে এই কোয়েশ্চেনগুলোর কিন্তু আমি হচ্ছে আপনাদের অ্যান্সার স্লাইড একটা দিয়ে দিছি। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে এইখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সরি থিওরি মেকানিক্যাল কিউএনএ, এই যে এইখান থেকে যদি আপনারা দেখেন এই যে হিট ট্রান্সফার, দেখেন এই যে এখানে কিন্তু অনেক কিছু পড়া আছে যে হোয়াট ইজ ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন, ঠিক আছে? ড্রাইভার এখন আমাদের ক্রিটিক্যাল থিকনেস এটা হচ্ছে মেইনলি আপনার হিট কন্ডাকশনের পার্ট, সো এটা আসার কথা না। দেখেন ডিফাইন ব্ল্যাক বডি, এমিসিভিটি, ট্রান্সমিটিভিটি অ্যান্ড রিফ্লেক্টিভিটি। A black body is an idealized object that absorbs all incident radiation irrespective of wavelength and direction and emits radiation at maximum possible rate for a given temperature. এইখানে দেখেন ব্ল্যাক বডি কাকে বলে, এমিসিভিটি কাকে বলে, ট্রান্সমিটিভিটি কাকে বলে, রিফ্লেক্টিভিটি কাকে বলে, এটা কোশ্চেন লিখতে বলছে, মার্ক দেওয়া শেষ। ওয়েন ডাজ হিট ট্রান্সফার অকার, এক্সপ্লেইন দ্য ফিনোমেনা অফ হিট ট্রান্সফার ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার ইন হিটেড জিআই পাইপ উইথ অ্যানাদার টাচিং বাই অ্যান অবজারভার অ্যান্ড প্লেসিং ইন এনভায়রনমেন্ট। তাহলে জিআই পাইপে কী হচ্ছে এটা আপনি বললেন। তারপরে দেখেন এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, আপনি ম্যাথটাও হচ্ছে মানে আমাদের যে বেসিক ম্যাথগুলো ওটার মধ্যে দিয়ে আসবে। তারপরে দেখেন আবার সেম স্টিফেন্স বোল্টজম্যানের লটা বলো। স্টিফেন বোল্টজম্যান ল কী বলতেছে যে ই ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, তাই না? এটাই স্টিফেন্স বোল্টজম্যান ল বলতেছে। অলসো রাইট আ শর্ট নোট অন, দেখেন ব্ল্যাক বডি রেডিয়েশন কাকে বলে, গ্রে বডি কাকে বলে, ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল কাকে বলে। দেখেন এই যে সবগুলো এখানে বলেছে ল্যামডা ম্যাক্স টি ইকুয়াল টু বি, অর্থাৎ ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল এটাই বলতেছে যে আপনার তাপমাত্রা যত বাড়বে আমার ম্যাক্সিমাম যে ওয়েভলেন্থে আমার হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি বের হবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটিও বের হবে, ম্যাক্সিমাম রেডিয়েশন হবে, ওইটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে বা শর্টারের দিকে যেতে থাকবে। গ্রে বডি এমন একটা অবজেক্ট দ্যাট এমিটস অ্যান্ড অ্যাবজর্বস রেডিয়েশন এট আ রেট লেস দ্যান দ্যাট অফ আ পারফেক্ট বডি, ইট হ্যাজ অ্যান এমিসিভিটি লেস দ্যান 1। বা এটাকে আমরা এইভাবেও যেটা বলতে পারি, যেটা একটু আগে বলছিলাম যে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এমন
একটা জিনিস ধরছি যেইটা অনেক ওয়াইড একটা রেঞ্জ অফ মানে ওয়েভলেন্থের স্পেকট্রামের মধ্যে আপনার কনস্ট্যান্ট আলফা মানে আলফা টাউ আর হচ্ছে এপসাইলন মেনটেন করে। তারপর দেখেন হোয়াট আর দ্য মোডস অফ হিট ট্রান্সফার, এক্সপ্লেইন দ্য মেকানিজম। এগুলো অবশ্যই পারবেন, এগুলো বলা হয়েছে। এই সব দেখেন খুব ইজি ইজি কোয়েশ্চেনগুলো আসতেছে। আপনি এর যে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি এটা আপনি বলতে পারবেন। তারপরে এই যে এখানে ডিফারেন্স, ঠিক আছে, হোয়াট আর দ্য ডিফারেন্স, সেই আপনি ডিফারেন্স এখানে দেখেন অনেকগুলো ডিফারেন্স দেওয়া আছে, ইউনিট কোনটা কি, পাথ কি, অ্যাপ্লিকেশন কি, এক্সাম্পল কি। আপনারা যদি এইগুলাই বেসিকগুলো পড়েন আমি আশা করি এইগুলাতেই আপনাদের অনেক হেল্প হবে। আর অ্যাজ ফর ম্যাথে হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে স্যার এক্সাম্পলে যে 4টা ম্যাথ দিছে ওই 4টা ম্যাথ করবেন। এরপরে স্যারের যে অ্যাসাইনমেন্ট শিট, ওই অ্যাসাইনমেন্ট শিটে যে ম্যাথ আছে ওটা সলিউশনও স্যার দিয়ে দিছে। ওই সলিউশনটা আপনি হচ্ছে গুগল ক্লাসরুম থেকে নামায় ওই সলিউশন দেখে ম্যাথগুলো করলেন। তাহলে ওখানে আপনার 11টা ম্যাথের সলিউশন আর ইয়েতে 4টা, 15টা ম্যাথ হয়ে গেল। এরপরে যাদের হচ্ছে বেশি কারেন্ট তারা সেনজেলে বইটা খুলবেন। সেনজেলে বই খুলে দেখবেন যে স্টেডি হিট ট্রান্সফার নামে একটা চ্যাপ্টার আছে, মেবি 3 নম্বর বা 4 নম্বর চ্যাপ্টার। ওই চ্যাপ্টারে এক্সাম্পল আছে আপনার ওয়ান ডাইরেকশনাল হিট ট্রান্সফারের, তারপরে কম্পোজিট ওয়াল হিট ট্রান্সফারের। ওইখান থেকে আপনারা এক্সাম্পলগুলো দেখতে পারেন। আর এছাড়া আমার মনে হয় না আর কিছু পড়া দরকার। আর প্রতীক স্যার যেহেতু, সো ওনাকে আপনি বুঝায় লিখতে পারলেই হচ্ছে, আপনার ল্যাঙ্গুয়েজ সমস্যা না। স্যারকে যদি আপনি বুঝাইতে পারেন কিওয়ার্ডগুলো দিয়ে, স্যার যদি বুঝতে পারে যে না আপনি বুঝছেন, তাহলে আপনি মার্ক পাবেন। এটা ইকোনমিক্স না যে আপনি বেশি গেলেই বেশি মার্ক। এই তো আর কি। সবার জন্যে বেস্ট অফ লাক। আর আমি ভিডিওটা আপলোড করতে অনেক দেরি করে ফেলছি, কারণ আমারও মানে পড়া হয় নাই, অনেক কিছু বুঝতে ঝামেলা হয়েছে। আমি তো আর পড়ার না ভাই, কিছু করার নাই। এনিওয়ে এভরিওয়ান, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আসসালামু আলাইকুম।